ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি হলাম ফায়েদ, এই ফিফথ ইয়ারে আছি। তো আজকে আমরা এক্স এর বেসিক নিয়ে আলোচনা করব এবং লাস্টে যে হলো আমি হয়তো কয়েকটা ক্লাস নিব আর কি। আজকে লাস্টে যে আমরা ডিজিজে ঢুকে যাব আর কি। এখন এক্স এর প্রধান বিষয়টা হলো আসলে ডিজিজ ওরিয়েন্টেড পড়াশোনা। প্রত্যেকটা ডিজিজে নির্দিষ্ট এক্স প্যাটার্ন আছে এবং সেগুলো রিড করতে পারাটাই আসলে মেইন। আচ্ছা, এক্স রে কেন ইম্পর্টেন্ট? এক্স রেটা হলো ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ইনভেস্টিগেশনস দ্যাট উই ডু, এবং লাংয়ের ম্যাক্সিমাম প্যাথোলজি কিন্তু এক্স রেতে আসলে ধরা পড়ে যায়। তুমি একটা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করবা আর একটা এক্স রে করলাম, মোটামুটি তুমি ধরে ফেলতে পারবা যে কোনো জিনিসই। আমরা সবাই হয়তো এক্স রে পড়ি কম বেশি, দেখা তো অলমোস্ট সবারই হয়, সেই ফার্স্ট ইয়ার থেকে আসলে আমাদের এক্স রে দেখতে হয়। তো আমরা আজকে একটু সিস্টেমেটিক ওয়েতে দেখবো যে একটা এক্স রে শুরুটা কিভাবে করতে হয়, এবং এক্স রে দেখার ক্ষেত্রে অনেকগুলো মানে পিটফলস পাওয়া যায়। তো পিটফলস গুলো নিয়ে কিছু কথা বলবো। তো আমরা শুরু করি। তো আচ্ছা, তো অনেকেই আমাকে তোমার স্টাডি রিসোর্স নিয়ে জিজ্ঞেস করো বা পরে হয়তো করবা যে ভাই এক্স এর জন্য বই কোনটা পড়বো। তো এই দুটো বই আসলে আমি নিজে পড়ছি। ঠিক আছে, চেস্ট এক্সারসাইজ ফর মেডিকেল স্টুডেন্টস আর একটা হলো চেস্ট এক্সরে মেড ইজি। এক্ষেত্রে আমি বলবো যে চেস্ট এক্সারসাইজ ফর মেডিকেল স্টুডেন্ট এই বইটা দিয়ে তুমি আগে শুরু করতে পারো। এটা মোর বেসিক, ঠিক আছে, আর এটি একটু অ্যাডভান্সড। তুমি যদি এটা পড়া শেষ হয়ে যায় তারপর তুমি এটাতে যেতে পারো। ঠিক আছে, দুইটা বই মানে খুব ভালো। আচ্ছা, তো এই দুটা বই দেখে তোমাদের পরে যদি আরো পড়ার ইচ্ছা থাকে যে ভাই আরো ডিটেলস পড়তে চাচ্ছি বা জানতে চাচ্ছি, তোমরা এই দুটা বই রিসোর্স হিসেবে দেখতে পারো। আচ্ছা, তো এক্স রে জিনিসটা কি? এক্স রে জিনিসটা হলো এক্স রে একটা আয়োনাইজিং রেডিয়েশন, এটা তোমরা মোটামুটি সবাই জানো। আচ্ছা, তো সাপোজ একটা পেশেন্টের লাংস কে তুমি দেখতে চাচ্ছ, ঠিক আছে, তুমি তাকে একটা এক্স রে মেশিনের কাছে নিবা এবং সাপোজ এখানে একটা পার্সন আছে, এটা হয়তো আমার পরে আবার আসছে, আমি দেখাচ্ছি। এখানে একটা পার্সন আছে, এখানে তুমি একটা এক্সরে প্লেট দিবা। ওকে, এখানে এক্সরে প্লেট দেওয়ার পরে তুমি এক্সরে মেশিন দিয়ে ইন দিস ডাইরেকশন তুমি একটা এক্সরে বিম দিবা। ঠিক আছে, এক্সরে অবভিয়াসলি একটা আয়োনাইজিং রেডিয়েশন। এখন এই বিমটা তোমার বডি দিয়ে পাস করবে, এই বিমটা তোমার বডি দিয়ে পাস করে এক্সরে প্লেটটাতে হিট করবে। ঠিক আছে, আচ্ছা, এখন তোমার বডির যেই স্ট্রাকচারের ভিতর দিয়ে যাচ্ছে সেই প্রত্যেকটা স্ট্রাকচারের কিছু আলাদা ফরম্যাট আছে। ফরম্যাটটা কিরকম? এখন স্ট্রাকচার যদি খুব ডেন্স স্ট্রাকচার হয়, ঠিক আছে, অনেক সলিড স্ট্রাকচার, তাহলে অবভিয়াসলি সে খুব বেশি এক্সরে কে পাস করতে দিবে না। আর যদি এমন স্ট্রাকচার হয় যেটা খুব রিলেটিভলি থিন, ঠিক আছে, তখন সে এক্সরে কে পাস করতে দিবে। তো এক্সরে আমরা এইভাবেই নির্ণয় করি যে তুমি আচ্ছা, একটু রেজ হ্যান্ড যারা করতেছো একটু আমি সময় দিব লাস্টে, তারপরে কইরো। হ্যাঁ, মানে একটু কিছু পোর্শন আলোচনা করার পরে তারপরে করো, কারণ মাঝখানে আসলে শোনা যায় না। আমি শেষ করি যতটুকু বলার, তারপরে আমি সুযোগ দিব সবাইকে। আচ্ছা, তো এক্স রে অবভিয়াসলি একটা 2D ফিল্ম, ঠিক আছে। তুমি একটা পেশেন্টকে একটা আয়োনাইজিং রেডিয়েশন একটা মেশিন থেকে আয়োনাইজিং রেডিয়েশন দিচ্ছ, দিলে সেটা একটা পেশেন্টের বডি সারফেস দিয়ে পাস করতেছে। ঠিক আছে, এখন ডিটারমাইন হচ্ছে যে কোন স্ট্রাকচারের ডেনসিটি কিরকম, সেই হিসাবে এক্সরে কতটুকু পেনেট্রেট করতে পারতেছে সেটা নির্ণয় হয়। দেন এই একটা এক্সরে প্লেট রাখতেছো, প্লেটের মধ্যে এক্সরেটা যায় হিট করতেছে। ঠিক আছে, এখন যতটুক মানে এখন তুমি দেখবা যে এক্সরে কত বেশি এক্সরে পেনিট্রেট করতে পারছে না পারে নাই। ঠিক আছে, এখন যদি দেখো যে অনেক বেশি এক্সরে পেনিট্রেট করে গেছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে যে স্ট্রাকচারটা পেনিট্রেট করছে সেটা ডেনসিটি কম। ডেনসিটি কম দেখি অনেক বেশি এক্সরে এখানে পেনিট্রেট করতে পারছে। আর যদি দেখো যে অনেক অনেক বেশি এক্সরে বিম পেনিট্রেট করতে পারে নাই, তখন তোমাকে বুঝতে হবে যে স্ট্রাকচারটা ডেনসিটি অনেক বেশি। ঠিক আছে, তো ডেনসিটি বেশি দেখে সে পেনিট্রেট করতে পারে নাই। এখন আরেকটা জিনিস, সেটা হলো যে একটা জিনিসের ডেনসিটি যত বেশি হবে, এক্সরেতে তত কম হলো এক্সরে বিম ওই স্ট্রাকচারটাকে ক্রস করতে পারবে বা পেনিট্রেট করতে পারবে। তো পেনিট্রেট যদি করতে না পারে, এটা সাদা দেখা যায়। ঠিক আছে, এই সাদাটাকে বলা হয় অপেক বা অপেসিটি। ঠিক আছে, এক্সরে দুইটা টার্ম, রেডিও অপেক আর একটা হলো রেডিও লুসেন্ট। ওকে, রেডিও লুসেন্ট মানে কালো, রেডিও অপেক মানে সাদা। রেডিও অপেক বলতে বোঝায় স্ট্রাকচারটার ডেনসিটি অনেক বেশি অথবা অনেক কম এক্সরে বিম স্ট্রাকচারটাকে ক্রস করতে পেরেছে। রেডিও লুসেন্সি মানে স্ট্রাকচারটার ডেনসিটি কম এবং অনেক কম এক্সরে বিম স্ট্রাকচারটাকে অনেক বেশি এক্সরে বিম স্ট্রাকচারটাকে পাস করেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এই কথাগুলো বলা হয়েছে যে ম্যাটেরিয়ালস অফ লো ডেনসিটি, লো ডেনসিটি অ্যাপিয়ার ডার্কার, যেটাকে আমরা বলতেছি রেডিও লুসেন্সি।
এবং ম্যাটেরিয়ালস অফ হাই ডেনসিটি যেটা হাই ডেনসিটি গুলো দেখতে তোমার সাদা দেখা যাবে, এটাকে বলা হয় রেডিও অপেসিটি। ঠিক আছে, ওকে। তো এটা তোমরা একটু দেখতে পারো যে লো ডেনসিটি আর হাই ডেনসিটি। একটা এক্সরে যখন দেখতেছো, তোমার একটা নর্মাল পেশেন্টের এক্সরেতে সবচেয়ে হাই ডেনসিটি যে জিনিসটা দেখবা সেটা হলো বোন, সবচেয়ে থিক। ঠিক আছে, তো বোনকে আমরা দেখি অফ হোয়াইট। ওকে, আর আর অনেকের ক্ষেত্রে তোমার এই হাই বোনসের থেকে অনেক কিছু থাকতে পারে। সাপোজ কারো যদি পেসমেকার থাকে বা জয়েন্টে আলাদা কোনো প্রস্থেসিস থাকে বা কোনো সাপোজ বুলেট মানে ফায়ার হয়েছে তার, তো তখন সেটা বোনসের চেয়েও রেডিও অপেক দেখা যায়। ওকে, তো আমাদের দুইটা স্পেকট্রাম জানতে হয়। একটা হলো সবচেয়ে নিচের স্পেকট্রামটা, সবচেয়ে নিচের স্পেকট্রামটা হলো তোমার বোনস অন এ নর্মাল পারসন, বোনস উইল অ্যাপিয়ার অফ হোয়াইট, এবং ডেনসিটি যত কমতে থাকে এটা তত বেশি এটা তত বেশি ব্ল্যাক দেখা যায়। যেমন এয়ার বা গ্যাস। ওকে, এয়ার বা গ্যাস ব্ল্যাক, এটা কিসে কিসে এয়ারেটেড লাং, মানে যেই লাংস বাতাস দ্বারা পূর্ণ, এয়ার ইন দা স্টোমাক অর বাউল। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আমি অলরেডি বলে ফেলছি। এটা হলো একটা এক্সরে মেশিন। এই এক্সরে মেশিন বা এক্সরে টিউব দিয়ে আমরা এক্সরে বিম পাস করাই এবং পেশেন্টের পরে আমরা একটা ফিল্ম রাখি। তো আমরা দেখতে চাই যে কতটুক রে এই পেশেন্টের বডিকে পাস করছে। ঠিক আছে, এবং এই এক্সরে ফিল্মটাকে হিট করছে। ঠিক আছে, এখন এখানে যদি দেখো তুমি, পেশেন্টের বডির পিছন থেকে মানে এক্সরে বিমটা আসছে পেশেন্টের বডির পিছের সারফেসকে আগে হিট করতেছে, দেন সামনেরটাকে করতেছে। যেহেতু পিছের সারফেসকে আগে করতেছে, এটাকে বলা হয় পোস্টেরো অ্যান্টেরিয়র ভিউ। ঠিক আছে, এটা চেস্ট এক্সরের জন্য আমরা এটা ইউজ করি, পোস্টেরো অ্যান্টেরিয়র ভিউ। কারো জানি মিউট করা না, একটু মিউট করো কাইন্ডলি। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। ঠিক আছে, একইভাবে যদি এমন হইতো যে পেশেন্ট অপোজিট, মানে এখন যেভাবে আছে সে জাস্ট অপোজিট আছে, এবং তার অ্যান্টেরিয়র সারফেস যদি সামনে থাকতো আর পোস্টেরিয়র সারফেস যদি পিছে থাকতো, তখন তুমি এটাকে বলতা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। ঠিক আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউটা ইম্পর্টেন্ট না এই কারণে, কারণ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ আমরা চেস্টের বেলায় করি না। চেস্টের বেলায় কেন করি না? কারণ তুমি যখন আচ্ছা, তো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ আমরা চেস্টের বেলায় করি না। চেস্টের বেলায় কেন করি না? কারণ চেস্টের একদম সামনের দিকে থাকে তোমার হলো হার্ট। ঠিক আছে, এখন তুমি যখন কোনো জিনিস যত সামনে থেকে দেখা হয়, জিনিসটা সাইজ কিন্তু তত বড় মনে হয়। ঠিক আছে, আচ্ছা, এখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ যদি তুমি নাও, তোমার কাছে দেখে মনে হবে যে হার্টের সাইজ অনেক বড়। ঠিক আছে, এখন এটা কি পেশেন্টের প্যাথোলজিক্যালি হার্টটা বড় নাকি অ্যাকচুয়ালি হার্টটা বড় তুমি বুঝতে পারবা না। ঠিক আছে, তো আমরা যদি একটা চেস্ট এক্সরে দেখতেছি, চেস্টের মধ্যে মেজর ভিসেরা দুইটাই, একটা হলো তোমার লাংস আর একটা হলো তোমার হার্ট। এখন তুমি যদি একটা এক্সরে করে হার্টকে অ্যাসেস করতেই না পারো, তাহলে তোমার আসলে এক্সরেটা করার কোনো মানেই হয় না। ঠিক আছে, তো ফর চেস্ট এক্সরে অলওয়েজ পিএ ভিউ। ঠিক আছে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। এবং পেশেন্ট যদি দাঁড়াইতে সক্ষম হয়, তাহলে পেশেন্টকে অবশ্যই দাঁড়ানো অবস্থায় এক্সরেটা করানো উচিত। ঠিক আছে, দাঁড়ানো অবস্থায় কেন করাতে হবে এটা আমি নেক্সট স্লাইডে বলতেছি। আচ্ছা, তো পেশেন্টকে কেন তুমি দাঁড়ায় করাবা? এখন তুমি তো চেস্ট এক্সরেতে একটা লাংস দেখতে চাচ্ছ। এখন তুমি যেহেতু লাংস দেখতেছো, লাংস ফুল অফ হোয়াট? ফুল অফ এয়ার। এখন এয়ারটাকে তুমি প্রপারলি দেখার জন্য, মানে তুমি যদি পেশেন্টকে ইরেক্ট অবস্থায় রাখো, এয়ার বাই ইটস নর্মাল টেন্ডেন্সি উইল গো হাই আপ। ঠিক আছে, এবং ওয়ান অফ দ্য গ্রেভ কমপ্লিকেশনস যেটা হয় একটা চেস্ট এক্সরে যে জিনিসটা আমরা খুঁজি, সেটা হলো নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স মিন্স এয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটি। ঠিক আছে, এই যদি তোমার একটা লাংস হয় আর এটা সাপোজ তার প্লুরা। ঠিক আছে, এখন কোনো কারণে এই প্লুরার মানে ডিসটেন্স এত বেশি না প্লুরাল স্পেসে, তো কোনো কারণে এখানে বাতাস দিয়ে ভরে যাচ্ছে সাপোজ। হ্যাঁ, বাতাস দিয়ে ভরে যাচ্ছে, এই বাতাসটা তোমার এই নর্মাল লাংস টিস্যুকে দিয়ে কম্প্রেস করবে। ঠিক আছে, এটাকে বলা হয় নিউমোথোরাক্স, এয়ার ইন দা প্লুরাল স্পেস। ওকে, এখন এই এয়ার ইন দা প্লুরাল স্পেসে ধরো তখন লাংসটা ছোট হয়ে যাবে। এটাকে প্রপারলি অ্যাসেস করার জন্য তোমার পেশেন্টকে ইরেক্ট অবস্থায় রাখতে হয়, যাতে এয়ারের পুরো একটা কলাম তৈরি হয় নিচে থেকে উপর পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এবং তুমি যখন একটা পেশেন্টকে ইরেক্ট অবস্থায় রাখবা, এয়ার তো আমি বললাম যে এয়ার বাই ইটস ন্যাচারাল টেন্ডেন্সি এয়ার হলো উপরে যাবে, তাহলে ব্লাড বা ফ্লুইড যদি হয়, ঠিক আছে, যে সাপোজ প্লুরাল ক্যাভিটিতে
প্লুরাল ক্যাভিটিতে তোমার পানি জমলো, ঠিক আছে, খুব কমন কেস। পানি কোথায় যাবে? তুমি যদি ইরেক্ট অবস্থায় নাও, পানি অবভিয়াসলি নিচে যাবে। নিচে গেলে ইট ইজ ইজিয়ার ফর আস টু ডায়াগনোস। এখন পেশেন্ট সাপোজ শোয়ায় রাখলা, শোয়ায় রাখলে পুরো প্লুরাল ক্যাভিটি ধরে একটু একটু বাতাস ভরে গেল। এখন তুমি তো বুঝবা না যে সরি পানিটা স্প্রেড আউট হয়ে গেল পুরো প্লুরাল ক্যাভিটি ওয়াইজ। এখন তখন কি তুমি বুঝবা যে প্যাথোলজিটা কোথায়? তোমার তো দেখে মনে হবে পুরো লাংস ভরেই পানি, ঠিক আছে। এর জন্য মানে দিস আর দ্য রিজনস আমরা চেস্ট এক্স-রে যখন ফিল্ম করব তখন আমরা এনশিওর করব যে পেশেন্টকে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে করতেছি, এবং আমরা এনশিওর করব যে পেশেন্ট ইরেক্ট কেন? এক হলো গ্যাসের কারণে, যে গ্যাসকে আমার উপরে পাস করতে দিতে হবে। আরেকটা রিজন হলো যে ফ্লুইড নিচে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা দিয়ে আমরা দুইটা ডায়াগনোসিসের জন্য আমাদের লাগে, একটা হলো প্লুরাল এফিউশন, আরেকটা হলো নিউমোথোরাক্স। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমরা কিছু নরমাল অ্যানাটমি দেখবো। নরমাল অ্যানাটমিটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ নরমাল অ্যানাটমিটা তুমি সুপার ইম্পোজ করতে না পারো, সাপোজ তুমি অ্যানাটমি নলেজটা জানো, এখন এই নলেজটা তুমি একটা চেস্ট এক্সরেতে যদি সুপার ইম্পোজ করতে না পারো তাহলে আসলে লাভ নাই। তুমি কোন স্ট্রাকচার দেখতেছো, কি দেখতেছো তুমি বুঝবা না, ঠিক আছে। এখন আমরা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ দেখতেছি। এখন আমরা জানি যে সাপোজ তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যে তোমার সামনে একটা মানুষ দাঁড়ায় আছে, ঠিক আছে। তোমার সামনে যদি একটা মানুষ দাঁড়ায় থাকে, তুমি আর সে হবা টোটালি অপোজিট, তাই না? তো তার তার যে সাপোজ রাইট সাইড হবে তোমার লেফট সাইড, ঠিক আছে। এই যে এখানে যে 1 নাম্বার দেখা যাচ্ছে, দিস ইজ দা রাইট সাইড। এটা মোটামুটি সবাই দেখে আসছো, আমি জাস্ট একবার রিক্যাপ করলাম। আর এটা হলো তোমার লেফট সাইড, ঠিক আছে, রাইট লেফট। ওকে, আচ্ছা, তো রাইট লেফট আমি বুঝলাম। তাহলে ভাই আর এই যে অরেঞ্জ জিনিসটা কি? অরেঞ্জ জিনিসটা হলো তোমার দুই পাশে তুমি দেখতেছো যে লাং ফিল্ড, রাইট? সো এই পুরোটা হলো তোমার লাং ফিল্ড। আমি অ্যানাটমিতে আরো যাব, আপাতত এতটুকু দেখো। আর এটা তোমার হলো লাং ফিল্ড, ঠিক আছে। দুই লাং ফিল্ডের মাঝখানের জায়গাটাকে আমরা বলতেছি মিডিয়াস্টিনাম, ঠিক আছে। তো এই পুরোটা হলো মিডিয়াস্টিনামের বাউন্ডারি। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে। দিস ইজ মাই রাইট সাইড, দিস ইজ মাই লেফট সাইড, আর ইন বিটুইন যা আছে পুরোটাই আমার মিডিয়াস্টিনাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখো, এটা আরেকটু জুমড ইন ভিউ। জুমড ইন ভিউটাতে আমরা কি দেখতে পাচ্ছি? সাপোজ এটা তো তোমার মিডিয়াস্টিনামের, তাই না? আর এখান থেকে এরপরেই সাপোজ লাংসটা শুরু হয়েছে, হ্যাঁ। তো এই জিনিসটা হলো লাংয়ের হাইলাম, ওকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইলামের যে ভেসেল গুলো সেগুলো পাস করতেছে, ঠিক আছে। তো লাংসে একটা জিনিস মাথায় রাখবা, যে একটা কথা বলা হয় যে লাংসে দেখবা যে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। এই জিনিসটা কি? ব্রঙ্কোভাস্কুলার মার্কিং হলো নর্মাল লাংসকে তুমি টোটালি কালো দেখার কথা। তো লাংসের মধ্যে সাপোজ যে ব্লাড ভেসেল গুলো আছে, ব্লাড ভেসেলের যে আয়রন, এই আয়রনটা এক্স রে বিম অ্যাবজর্ব করে। তো অ্যাবজর্ব করার কারণে এটাতে একটু অপেসিটি দেখা যায়, ঠিক আছে। তো তুমি সাপোজ দিস ইজ ইয়োর লাং ফিল্ড, এই পুরোটা লাং ফিল্ড তোমার। আচ্ছা, আমি একবার টোটালি সব ক্লিয়ার করে দিই। দেখো, সাপোজ এখান থেকে তোমার লাং ফিল্ড শুরু হয়েছে, রাইট? তাহলে তুমি বলতে পারো যে ভাই এই সাদা সাদা এই অপেসিটি গুলা জিনিসটা কি? ঠিক আছে, আমার লাংস তো পুরোপুরি কালো থাকার কথা। এগুলো হইলো তোমার ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। এখন ব্রঙ্কোভাস্কুলার মার্কিং কি পুরো লাং ফিল্ড জুড়ে দেখা যাবে? ইয়েস এন্ড নো। ইয়েস কেন? কারণ তুমি যে হাইলাম দিয়ে যখন ঢুকতেছো, হাইলাম দিয়ে ঢোকার সাথে সাথে তোমার লাংয়ের ভেসেল গুলো সবচেয়ে বড়, মানে সবচেয়ে বড় বড় ভেসেল গুলো ঢুকতেছে, ঠিক আছে, ইওর ব্রঙ্কিয়াল ভেসেলস এন্ড ইওর পালমোনারি ভেসেলস। এবং এরা যত ডিস্টালি যাবে, মানে সেন্টার থেকে যত ডিস্টালি যাচ্ছে, দে আর ব্রাঞ্চিং ইনটু স্মলার ব্রাঞ্চেস। এই স্মলার ব্রাঞ্চেসে ব্লাড ভেসেল, মানে ব্লাডের পরিমাণ কম, যেহেতু ভেসেল ডায়ামিটারটা ছোট, ব্লাডের পরিমাণও কম। এখন ব্লাডের পরিমাণ কম হইলে ওদের আয়রন গুলা এত বেশি রেডিও মানে এক্স রে বিমটা অ্যাবজর্ব করে না। তো যেহেতু অ্যাবজর্ব করে না, তখন তার মার্কিং গুলো দেখা যায় না। সো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ইজ মোস্ট প্রমিনেন্ট ইন ইওর হাইলার রিজিয়ন। ওকে, তো এখান থেকে হলো হাইলার রিজিয়নটা স্টার্ট, এখান থেকেও স্টার্ট, ওকে, এবং এইভাবে স্প্রেড ডাউন করছে। আচ্ছা, তাহলে দিস ইজ ইওর হাইলাম, লেভেল অফ দ্য হাইলাম। হ্যাঁ, দিস ইজ ইওর লেভেল অফ দ্য হাইলাম। এবং আরেকটা জিনিস তুমি যদি একটু খেয়াল করো, তুমি নিচের জায়গার এইটা খেয়াল করো আর এটা খেয়াল করো, ঠিক আছে। এখানে যে ভেসেল গুলা তাদের ডায়ামিটার কি একটু বেশি বড় মনে হচ্ছে না? সাপোজ এটা একটা ডায়ামিটার, আর এগুলো ডায়ামিটার হলো এতটুকু,
তাহলে কোনটা ডায়ামিটার বড়? অবভিয়াসলি তোমার যে লোয়ার লোব লাংসের মানে ইনফেরিয়র সারফেসে বা লোয়ার লোব গুলোতে যে ভেসেল গুলো যাচ্ছে তাদের ডায়ামিটার ইজ মোর দেন দি আপার লোব ভেসেলস, ঠিক আছে? এখন তাহলে প্রশ্ন হতে পারে ভাই এটা কেন, এটা কি নরমাল? এটা দিস ইজ অনলি বিকজ ইউর ইন ইরেক্ট পশ্চার, এবং ইরেক্ট পশ্চারে গ্র্যাভিটির একটা রোল আছে, ঠিক আছে? গ্র্যাভিটির একটা রোল থাকার কারণে ব্লাড মানে ব্লাড গ্র্যাভিটির এফেক্টে ব্লাডের কি হয়, ব্লাড অবভিয়াসলি নিচে বেশি যায় দেন আপওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, তো এর জন্য তোমার লোয়ার লোব ভেসেলস আর মোর প্রমিনেন্ট দেন ইওর আপার লোব ভেসেলস, ঠিক আছে? কিছু ডিজিজ প্যাথোলজিতে এই জিনিসটা উল্টায় যায়, হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে, এগুলো তো আমরা যাব, ঠিক আছে? তাহলে আমরা এই স্লাইড থেকে দুটো জিনিস দেখলাম। এক হলো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। ব্রঙ্কোভাস্কুলার মার্কিং মানে কি? লাংসের যে ভেসেলগুলোর ভিতরে যে আয়রনটা থাকে সেটা এক্স-রে বিম অ্যাবজর্ব করে, ঠিক আছে? তার কারণে একটা অপেসিটি পাওয়া যায়, এটাকে আমরা বলতেছি ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। ব্রঙ্কো মিন্স লাং, ভাস্কুলেচার মানে ভেসেল, তো লাংয়ের ভেসেলের কারণে একটা অপেসিটি বা মার্কিং পাই আমরা, ঠিক আছে? এবং আমরা হাইলামটা চেনা শিখলাম, এবং একই সাথে আমরা দেখলাম যে লোয়ার লোবের যে ভেসেল দেয়ার ডায়ামিটার ইজ মোর দেন ইওর আপার লোব ভেসেলস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নেক্সট স্লাইড। আচ্ছা, তো এটা ব্রঙ্কোভাস্কুলার মার্কিং এরই একটা কন্টিনিউয়েশন বলা যায়। তো তুমি যদি লাং ফিল্ডটাকে আবার একটু আমি যদি লাং ফিল্ডটাকে আবার একটু ড্র করি, দিস ইজ ইওর এন্টায়ার লাং ফিল্ড, রাইট? হার্ট দিস ইজ ইওর এন্টায়ার লাং ফিল্ড। এখন এই পুরো লাং ফিল্ডটাকে তুমি তিনটা ভাগে ভাগ করবা, ইকুয়াল তিনটা ভাগ, ঠিক আছে? তোমার মোস্ট ল্যাটারাল 1/3, এটা হলো মাঝখানের 1/3, আর তোমার মিডিয়াল 1/3, ওকে? এখন ব্রঙ্কোভাস্কুলার মার্কিং কোথায় দেখা যাবে সেটা তোমাকে বুঝতে হবে, যে ভাই ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আমি কোথায় দেখবো বা কোন পর্যন্ত দেখবো। তুমি যদি এইখানেই জাস্ট খেয়াল করো, তোমার মানে আউটার মোস্ট 1/3 যেটা আউটার মোস্ট, সেখানে কিন্তু তুমি ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখতেছো না, ঠিক আছে? মিডলে মানে এই সেকেন্ড জোন যেটা মিডিয়াল মানে মাঝখানে যেটা মাঝখানে 1/3 যেটা, সেখানে কিছু কিছু হয়তো দেখা যাচ্ছে, ঠিক আছে? এই কিছু কিছু দেখা যাচ্ছে, এবং দে আর মোস্ট প্রমিনেন্ট অ্যারাউন্ড ইওর মিডিয়াল 1/3, তাই না? তাহলে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং বলা হয় যে তুমি মিডিয়াল 1/3 এ সবচেয়ে বেশি দেখবা, মাঝখানে 1/3 এ দেখতে পারো, বাট তুমি যদি ক্লিয়ার ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখতেছো ইন দা মানে ল্যাটারাল মোস্ট 1/3, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল। তখন তোমাকে বুঝতে হবে যে লাংটা ব্লাড দিয়ে ফিল্ড, ঠিক আছে, এবং একটা কনজেস্টেড লাং, ওকে? এখন এই কনজেস্টেড লাং এর মানে কিছু টার্ম আছে, টার্মিনোলজি আমি একটু বলি। সেটা হলো, একটা টার্ম হলো প্লেথোরিক লাং ফিল্ড, আরেকটা টার্ম হলো অলিগেমিক লাং ফিল্ড, ঠিক আছে? স্পেলিংটা যদি লাগে, একটা হলো তোমার প্লেথোরিক, আরেকটা হলো তোমার অলিগ্যামিক, ওকে? তাহলে প্লেথোরিক মানে কি? প্লেথোরিক শব্দটা অনেকে শুনে থাকবা। প্লেথোরিক শব্দটা আমরা পড়ি পলিসাইথেমিয়াতে, যে তোমার ফেসটা একদম কনজেস্টেড হয়ে থাকে। সো প্লেথোরিক মিন্স ইউর কনজেস্টেড অর ফুল অফ ব্লাড, ঠিক আছে? আর অলিগেমিক মানে এমটি অফ ব্লাড, একদম এমটি না, মানে ব্লাড কম রিলেটিভলি, ওকে? তাহলে আমরা দুটো টার্ম শিখলাম, প্লেথোরিক দ্যাট ইজ কনজেস্টেড বা ফুল অফ ব্লাড, আর এটা হলো অলিগেমিক বা এমটি অফ ব্লাড। এখন তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে তুমি একটা প্লেথোরিক লাং ফিল্ড পাবা আর কোন ক্ষেত্রে তুমি একটা অলিগেমিক লাং ফিল্ড পাবা, ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা হয়তো পরে ফেস করবো আরো। আচ্ছা, এই জিনিসটা আমরা আরো পরে ফেস করব, তো আমি একটু বলে নেই। তুমি সাপোজ হার্টের একটা প্যাথোলজি চিন্তা করো। আচ্ছা, তুমি সাপোজ হার্টের একটা প্যাথোলজি চিন্তা করো, ঠিক আছে? সো সাপোজ দিস ইজ ইওর হার্ট, আমি জাস্ট দুটো ভেন্ট্রিকল আঁকবো, যে দিস ইজ ইওর রাইট ভেন্ট্রিকল, দিস ইজ ইওর লেফট ভেন্ট্রিকল। এখন কোনো কারণে তুমি যদি দেখো, কোনো কারণে তুমি যদি এরকম দেখো যে একটা পেশেন্টের লেফট ভেন্ট্রিকল ফেলিয়ার হইলো, ঠিক আছে? লেফট ভেন্ট্রিকল ফেলিয়ার, লেফট ভেন্ট্রিকল ফেলিয়ার মানে লেফট ভেন্ট্রিকল তার যে ব্লাডটা সেটা দূরে পাস করতে পারতেছে না, ঠিক আছে? দ্যাট লেফট ভেন্ট্রিকল ইজ ফেইলিং টু পাম্প ব্লাড আউট অফ দ্য হার্ট, ঠিক আছে? তাহলে এখানে একটা জ্যাম ধরে গেছে, চিন্তা করতে পারো। এখানে যদি জ্যাম ধরে যায় সেখানে অবভিয়াসলি একটা ব্যাকফ্লো হবে। লেফট ভেন্ট্রিকলের জ্যামটা যে লেফট এট্রিয়াম পর্যন্ত জ্যামটা কাটায় দিলা, ঠিক আছে? লেফট এট্রিয়ামও কনজেস্টেড, যে লেফট ভেন্ট্রিকল এমটি হইতে পারতেছে না, লেফট
এট্রিয়ামও এমটি হইতে পারতেছে না। এখন লেফট এট্রিয়াম যদি একটু ক্লিয়ার করি, এটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সাপোজ হ্যাঁ এটা লেফট ভেন্ট্রিকল, একটু বড়ই আঁকলাম, এটা লেফট এট্রিয়াম। আচ্ছা, লেফট ভেন্ট্রিকল জ্যামড, লেফট এট্রিয়ামও জ্যামড। লেফট এট্রিয়াম যদি জ্যাম হয়, তো লেফট এট্রিয়ামে আমরা জানি ওপেন করে টু পেয়ার অফ পালমোনারি ভেইন। এই পালমোনারি ভেইন কি আর এন্টার করতে পারতেছে? মানে পারতেছে না। তো এখান থেকে একটা ব্যাকফ্লো হবে। এই ব্যাকফ্লোটাই হার্টের লেফট ভেন্ট্রিকলের যে ব্যাকফ্লো, এই পালমোনারি ভেইন কনজেস্টেড হবে, পুরো লাং ফিল্ডের যে ভেইন গুলা সেগুলো কনজেস্টেড হয়ে যাবে। ঠিক আছে? তো পুরো লাং ফিল্ডের ভেইন যদি কনজেস্টেড হয়ে যায়, সেটাকে আমরা কি বলতেছি? প্লেথরিক লাং ফিল্ড। ঠিক আছে? তুমি দেখবা যে পুরো লাংসে একদম ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দিয়ে ভরা, এই ল্যাটারাল 1/3 ভরা। ঠিক আছে? দিস ইজ আ ফাইন্ডিং অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। আচ্ছা, তাহলে এখন আসো যে ভাইয়া তাহলে আমি লাংসে ব্লাডই যাচ্ছে না, সেরকম কি কন্ডিশন হইতে পারে? সেরকম কন্ডিশন হইতে পারে, সেটাকে আমরা বলি অলিগেমিক লাং ফিল্ড। তো সেটাই ভাবে চিন্তা করো, তুমি লেফট ভেন্ট্রিকল প্যাথোলজি ভুলে গেলে, লেফট ভেন্ট্রিকল ইজ ওকে। এখন ইওর রাইট ভেন্ট্রিকল ফেলিয়ার। ঠিক আছে? রাইট ভেন্ট্রিকলের ফেলিয়ার বা রাইট ভেন্ট্রিকল থেকে যে আউটফ্লো ট্র্যাকটা আছে, সেটা হলো আমার পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারির যে ভালভ, ঠিক আছে, তো সেখানে স্টেনোসিস হয়ে গেল, পালমোনারি স্টেনোসিস। ঠিক আছে? অথবা টেট্রালজি অফ ফ্যারাটেও যেটা হয়, পালমোনারি স্টেনোসিস থাকে। তো সেক্ষেত্রে ব্লাড ক্যান নট পাম্প আউট অফ দ্য রাইট ভেন্ট্রিকল। এখন লাংয়ের যে ভাস্কুলেচার, এটার সোর্সটা কি? এটা সোর্স হলো ইওর রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকলের ব্লাড লাংসে যায়, এয়ারেটেড হয়ে লেফট এট্রিয়ামে আসে, মানে অক্সিজেন ট্রান্সপোর্টটা হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, হয়ে লেফট এট্রিয়ামে আসে, লেফট ভেন্ট্রিকলে আসে, পুরো ব্লাড বডিতে দেয়। তোমার লেফট ভেন্ট্রিকল সাপোজ ওকে, লেফট ভেন্ট্রিকল ইজ ফাংশনিং, লেফট ভেন্ট্রিকল লাংস থেকে মানে লেফট ভেন্ট্রিকল ফাংশনিং, কিন্তু রাইট ভেন্ট্রিকল আর ব্লাড লাংসে দিতে পারতেছে না। সো লাংস থেকে তুমি ব্লাড যে বের করে দিবা, সেই রাস্তাটা খোলা রাখছো, কিন্তু লাংসে কোনো ব্লাড ঢুকতে দিচ্ছ না। তাহলে তুমি যখন লাংস দেখবা, তুমি দেখবা যে এই যে মিডিয়াল, সবচেয়ে মিডিয়ান মোস্ট 1/3 যেটা, সেখানেও তুমি দেখবা যে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ক্লিয়ার না। সেকেন্ড যে জোনটা, সেটা তো পাবাই না, মানেও ক্লিয়ার না। এবং এখানে যখন লাংসটা কিন্তু টোটালি ব্ল্যাক হয়ে আছে এরকম না, তখন দেখবা পুরো একটা ব্ল্যাকিশ একটা লাং ফিল। ঠিক আছে? সেটাকে আমরা বলি অলিগ্যামিক লাং ফিল। ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস আলোচনা করলাম এখানে। এক হলো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং কোন জোন পর্যন্ত দেখবা, দেন আমরা লাংয়ের দুইটা লাং ফিল্ডের দুইটা কথা, একটা হলো প্লেথরিক লাং ফিল্ড আর একটা হলো অলিগ্যামিক লাং ফিল্ড নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা হলো যে সেন্টার টু পেরিফেরি, যেটা আমি বললাম যে একদম সেন্টারে দেখবা তুমি ক্লিয়ারলি ডিফাইন্ড ভেসেলস এন্ড ব্রঙ্কিয়াল আর্টারি। একটা মিনিট। ওকে, তুমি সেন্টারে দেখবা একদম ক্লিয়ারলি ডিফাইন্ড ভেসেলস এন্ড আর্টারিজ। তুমি যখন সেকেন্ড জোনে যাবা, দে উইল বিকাম স্মলার এন্ড মোর ডিফিকাল্ট টু সি। ঠিক আছে? দিস ইজ দ্য সেকেন্ড জোন। এখানে স্মলার এবং মোর ডিফিকাল্ট টু সি, এক্স্যাক্টলি বোঝা যায় না। আর থার্ডে যেটা ফাইন প্যাটার্ন অফ ব্রাঞ্চিং লাইন্স উইথ নো ইজিলি ডিফাইন্ড ভেসেলস। ঠিক আছে? থার্ড জোনে তুমি কোনো ভেসেল বুঝতেই পারতেছো না। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এটা যাই। এটা হলো একটু অ্যানাটমিতে আরেকটু ঢুকে যাচ্ছে আমরা। ঠিক আছে? আচ্ছা, তো এখানে কুইজ তো করা যাবে না। আচ্ছা, তো একদম সেন্টারে যে জিনিসটা, এটা সবাই বুঝতেছে, এটা হলো ট্রাকিয়া। ওকে, ট্রাকিয়া যে জায়গায় মানে ডিভাইড হচ্ছে, এই জায়গাটাকে আমরা বলি ক্যারিনা। ঠিক আছে? ক্যারিনা, CARINA, ক্যারিনা। ওকে, তাহলে ওয়ান ইজ ইয়োর ট্রাকিয়া, টু ইজ ইয়োর ক্যারিনা। ঠিক আছে? আচ্ছা, 3 4 আমি একটু পরে যাচ্ছি। তারপর তোমরা দেখো যে 7 আর 6, দেখো 7 আর 6 হলো তোমার ডায়াফ্রাম। ঠিক আছে? ডায়াফ্রাম। এখন পুরো জিনিসটাকে একসাথে তুমি ডায়াফ্রাম বলবা। 7টাকে আমরা বলতেছি হেমি ডায়াফ্রাম, মানে হাফ ডায়াফ্রাম। 6টাকে আমরা বলতেছি হেমি ডায়াফ্রাম বা হাফ ডায়াফ্রাম। ওকে, আচ্ছা, তাহলে দিস ইজ ইয়োর রাইট হেমি ডায়াফ্রাম 7 এন্ড দিস 6 ইজ ইয়োর লেফট হেমি ডায়াফ্রাম। আচ্ছা, এখন আসো 5, সরি, এখন আসো নাম্বার 5 কি আর নাম্বার 8 কি। 5 হলো হার্টের লেফট বর্ডার, আর 8 হইলো হার্টের রাইট বর্ডার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ভাই 4টা কি? 4টা এক্স্যাক্টলি ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে। 4টা হলো তোমার ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। ঠিক আছে? অ্যাওর্টা যে অ্যাওর্টিক আর্চ দেওয়ার পর যখন ডিসেন্ডিং থোরাসিক, এটা আরেকটু ক্লিয়ার হওয়ার কথা, এটা এখানে বোঝা যাচ্ছে না এভাবে।
ওরা যেটা আউটলাইন করছে আমি বললাম। and your number 9 is the superior vena cava. Okay, superior vena cava রাইট বর্ডারে আসতেছে। তো আমরা একটু রিক্যাপ করি তাহলে কি কি দেখতেছি আমরা। 1 is the trachea, 2 is the carinal angle, 3 হলো তোমার descending thoracic aorta, 6 হলো লেফট হেমিডায়াফ্রাম, 7 হলো রাইট হেমিডায়াফ্রাম, 5 হলো লেফট বর্ডার অফ দ্য হার্ট, 8 হলো রাইট বর্ডার অফ দ্য হার্ট, 9 হলো সুপিরিয়র ভেনা কেভা। ওকে, আচ্ছা এখন হার্টের বর্ডারের মধ্যে তোমাকে বুঝতে হবে যে কিছু জিনিস তুমি দেখতে পারো না, ঠিক আছে? তো কি কি জিনিস তুমি দেখতে পারো না সেটা হলো হার্টের আমরা ধরো এক্সরেতে আমরা দত্তের একটা পড়তাম যে রেডিওলজিক্যাল রাইট বর্ডার, রেডিওলজিক্যাল লেফট বর্ডার, সেখানে কিছু হয়তো মডিফিকেশন আছে এখানে। হার্টের যে লেফট বর্ডার সেটা অনলি ফর্ম বাই দি লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? লেফট এট্রিয়াম যেহেতু একদম পোস্টেরিয়র মোস্ট পার্ট, এটাকে এক্সরেতে ইউ ক্যানট ভিজুয়ালাইজ, ঠিক আছে? এবং এই যে হার্টের যে রাইট বর্ডার এটা ফর্ম বাই দ্য রাইট এট্রিয়াম। রাইট ভেন্ট্রিকল কেন দেখা যায় না? কারণ রাইট ভেন্ট্রিকল এই মাঝখানে থাকে, ঠিক আছে? তো বোঝা যায় না। তাহলে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার হইলাম, সেটা হলো হার্টের রাইট বর্ডার ফর্ম বাই রাইট এট্রিয়াম, লেফট বর্ডার ফর্ম বাই ইয়োর লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে neither the left atrium nor the right ventricle is visible on the normal chest radiograph. This is because যেটা বললাম রাইট ভেন্ট্রিকল anteriorly থাকে এবং লেফট এট্রিয়াম থাকে posteriorly, এবং they therefore have no definable border on the x-ray, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এতটুকুর মধ্যে আমরা একটু ব্রেক নিতে পারি। তোমাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা এখন বলতে পারো, আমি শুনি। কোশ্চেনটা এতটুকু থাকবা যে এখন পর্যন্ত যতটুকু অ্যানাটমি দেখানো হয়েছে ততটুকু, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নিয়ে কোনো প্রবলেম থাকলে অথবা এক্সরে কিভাবে করা হয় মেকানিজমটা নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? একটা কোশ্চেন। হ্যাঁ বলো ভাই। ভাই পালমোনারি থ্রম্বোএমবোলিজম এইখানে কিভাবে অলিগেমিক হতে পারে নাকি? পালমোনারি থ্রম্বোএমবোলিজমে তুমি কর্ড পালমোনালির মতো ফিচার পাবা, ঠিক আছে? তো কর্ড পালমোনালিতে তোমার হাইপারটেনশন আর কি, ভেসোকনস্ট্রিকশন, সেক্ষেত্রে স্যার ভালো হবে, অলিগেমিক হবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? রাফাত ছিল না নাকি? শোনো, কর্ড পালমোনারির যে ডেফিনিশন, আচ্ছা কর্ড পালমোনারির ডেফিনিশন একটু খেয়াল করবা। আচ্ছা, কর্ড পালমোনারির ডেফিনিশনে দেখবা যে সবাই যখন পড়ে সবাই বলে হইলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। হ্যাঁ, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডিউ টু লাং কজ, এটা হলো কর্ড পালমোনারির একটা ডেফিনিশন, ঠিক আছে? আরেকটু ইলাবোরেট, আমি জাস্ট ক্রসটা বললাম। এখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি টার্মটা কর্ড পালমোনারিতে খাটে না, মানে এখানে হাইপারট্রফির সাথে আরেকটা কথা বলতে হবে, সেটা হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অর ডাইলেটেশন। আর হাইপারট্রফি তো একটা লম্বা প্রসেস। এখন পালমোনারি এমবোলিজম হঠাৎ করে হইলো তোমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাবে, মাসল কি এত দ্রুত ফর্ম হয়? এটা তো না। সো এটা ডাইলেটেশন হয়। ডাইলেটেশন হলে ইউর বেসিক্যালি কাটিং অফ দ্য সাপ্লাই টু দ্য লাং। লাং এর সাপ্লাই যখন কেটে দিচ্ছ, বেসিক্যালি রাইট ভেন্ট্রিকল অবস্ট্রাক্ট করতেছো। রাইট ভেন্ট্রিকল অবস্ট্রাক্ট করলে সেক্ষেত্রে লাং ফিলটা তুমি অলিগেমিক পাবা। কিন্তু এক্সরে ইজ নট আ মানে একটা পেশেন্ট তোমার মনে হইলো যে পালমোনারি এমবোলিজম, তুমি এক্সরে করবা? নো, পালমোনারি এমবোলিজমের জন্য স্পেসিফিক টেস্ট আছে, সেটাকে বলা হয় সিটিপিএ, সিটি পালমোনারি এনজিওগ্রাফি। হ্যাঁ, সেটা করতে হয় আর কি। আচ্ছা, আর কারো প্রশ্ন? ওকে ভাই, আরেকটা ভাই, প্লেথোরার সাথে কি মানে প্লেথোরিক লাং ফেল হিসেবে কনসলিডেশনের কনফিউশন হতে পারে নাকি? না না, মানে কনসলিডেশন তো প্লেথোরিক মানে লাং দেখতে বেসিক্যালি ব্ল্যাক দেখবা, তাই না? ভাই প্লেথোরিককে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং বেশি পাচ্ছি না, পুরো লাং ফিল্ডে পাচ্ছি। প্লেথোরিক, আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে। আচ্ছা না, এখানে কথা আছে, মানে কনসলিডেশন তুমি পরে দেখবা। কনসলিডেশনে কোনো মানে স্পেসিফিক মানে একটু প্যাচি অপাসিটি বলা হয় কনসলিডেশনকে। আর প্লেথোরিকটা তোমার মানে পুরো লাং ফিল্ড মানে একইভাবে এনগোর্স থাকে আর কি, এটা দেখলে ক্লিয়ার হয়ে যায়। আর অবভিয়াসলি তুমি তো মানে এক্সরেতে একটা কথা বলা হয় যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য এক্সরে, ঠিক আছে? তুমি পেশেন্টের হিস্ট্রি ছাড়া আসলে এক্সরে করে এক্সরে ফাইন্ডিং ধরবা, মানে অনেক কিছু আসলে মিসগাইডেড হয়। যেমন টিবি যে কোনো কিছু নিয়ে প্রেজেন্টেশন করতে পারে, এক্সরেতে এমন কোনো ফাইন্ডিং নাই যেটা টিবিতে শো করে না। তখন তুমি পেশেন্টের হিস্ট্রি না জানো, কন্টাক্ট হিস্ট্রি না জানো, তুমি তো বুঝবা না, ঠিক আছে? রাইট, ওকে ওকে। আর কারো কোনো প্রশ্ন? এই এক্সট্রাটার কোশ্চেন মধ্যে করছিল একজন করে কাইন্ডলি। আচ্ছা ভাইয়া, চ্যাটে একজন কোশ্চেন করছিল, সেটা হচ্ছে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংটা আরেকটু বুঝাবেন প্লিজ। আচ্ছা, আমি এটা বলতেছি। আর কারো প্রশ্ন কোনো? এখানে 3 আর 4টা একটু আরেকবার বলো। আর হচ্ছে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং এ যে ব্লাডের যে কথাটা ছিল আয়রন, ওটাকে আসলে আমাদের মানে অ্যাবজর্ব করবে
রেডিয়েশনটা নাকি অ্যাবজর্ব করবে না, এটা একটু ক্লিয়ার করে আরেকবার বললে ভালো হবে। আচ্ছা ওকে, আচ্ছা আমরা আমার প্রশ্ন পেয়ে গেছি। আমি ব্রঙ্কোভাস্কুলার তাহলে আরেকবার একটু ফেরত যাই। আচ্ছা ওকে, তো ব্রঙ্কোভাস্কুলার মার্কিংটা ছিল এরকম যে লাংসে অবভিয়াসলি ভেসেল আছে, ঠিক আছে, এবং ভেসেল গুলা তাদের সবচেয়ে বড় সাইজ হইলো তোমার সবচেয়ে বড় সাইজ হইলো অ্যারাউন্ড দা হাইলাম, ঠিক আছে, হাইলামের সবচেয়ে বড় বড় ভেসেল গুলো ঢুকে দেন হইলো তারা আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে বা ব্রাঞ্চিং হয়। আচ্ছা, তো লাংসের যত তুমি পেরিফেরিতে যাবা তুমি কিন্তু ইউর ডিলিং উইথ স্মলার ডায়ামিটার ভেসেলস, ঠিক আছে, এবং অ্যারাউন্ড দা হাইলাম ইউর ডিলিং উইথ আচ্ছা আমি একটু কাইন্ডলি একটু নিব, আমাকে একটু একটা মিনিট সময় দাও। আচ্ছা সরি। আচ্ছা, তো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, তো লাংসের যে ভেসেল গুলো আছে, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, লাংসের যত পেরিফেরিতে তুমি যাচ্ছ ভেসেলের ডায়ামিটার তত ছোট। এখন এই ছোট ডায়ামিটারের যে ভেসেল, এই ছোট ডায়ামিটারের ভেসেলে তোমার অ্যামাউন্ট অফ ব্লাড পাসিং ইজ লেস। এখন ব্লাডে থাকে হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিনের একটা কনস্টিটিউয়েন্ট হলো তোমার আয়রন। এই আয়রনটা এক্স রে বিমটা অ্যাবজর্ব করে। আরেকজন মনে প্রশ্ন করছিল এক্স রে বিমটা অ্যাবজর্ব করে, ঠিক আছে। তো যেই জায়গায় ব্লাড সবচেয়ে বেশি, এই যে অ্যারাউন্ড দ্য হাইলাম, এবং হাইলাম থেকে যখন মেইন ব্রাঞ্চিংটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু ব্লাড সবচেয়ে বেশি যেহেতু যে সবচেয়ে বেশি তোমার অ্যামাউন্ট অফ ব্লাড সবচেয়ে বেশি, তার কারণে যেটা হচ্ছে এই জায়গাতে তুমি মার্কিংটা ক্লিয়ার পাবা, ঠিক আছে। তো এটাই হলো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। দিস ইজ দ্য মার্কিং, মানে অপেসিটি অফ দ্য লাং ভেসেলস, ঠিক আছে। আচ্ছা, আরেকজন চ্যাটে প্রশ্ন করছে, আমি শুনছি, আমি আসতেছি, ঠিক আছে। আর এখানে এক্সরেস আর অ্যাবজর্বড বাই দ্য আয়রন ইন দ্য ব্লাড, ওকে, এটা ট্রু। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে হলো যে 3 আর 4 না, 3 আর 4, ওকে। আচ্ছা, 3 নাম্বারটা হলো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এটা এখানে অবভিয়াসলি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা মানে আরেকটু পেনিট্রেশন বাড়াইতে হয়, না হলে এটা বোঝা যায় না, ঠিক আছে। 3টা হলো তোমার ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, আর নাম্বার 4 হলো তোমার ভার্টিব্রা, ঠিক আছে। এই পুরো জায়গায় তোমার ভার্টিব্রাল বডি দেখতে পাচ্ছ আর কি। তো আমরা লাং ফিলটা যদি দেখি, আচ্ছা তোমার আচ্ছা প্লেথরিক অলিগামিকে বারবার আচ্ছা প্রশ্ন আসছে, যে আমি আরেকবার ডিসকাস করি। আচ্ছা, প্লেথরিক লাং ফিল্ড মানে কি? প্লেথরিক মিন্স তোমার লাংয়ের যে ভাস্কুলেচার দ্যাট ইজ কনজেস্টেড। এখন তুমি যদি একটা নর্মাল লাংস চিন্তা করো, যেমন এটা একটা নর্মাল লাংয়ের ছবি, তো লাংসকে পুরো লাং ফিল্ডটাকে তুমি যদি ইকুয়াল 3টা ভাগে ভাগ করো, সাপোজ তোমার দিস ইজ ইয়োর লাং জোন, রাইট, দিস ইজ ইয়োর লাং জোন, এটাকে তুমি ইকুয়াল 3টা ভাগে ভাগ করবা, ঠিক আছে। তো এটা একটা আর এটা একটা, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো লাংসের দিস ইজ দ্য মিডিয়াল মোস্ট পোর্শন, সবচেয়ে মিডিয়ালি, দিস ইজ দ্য ল্যাটারাল মোস্ট পোর্শন। এখন আমি বলছি হাইলাম থেকে সবচেয়ে বড় বড় ভেসেল বের হয় এবং এরা দেন ব্রাঞ্চিং করে। তো অবভিয়াসলি ব্রাঞ্চিং যখন করতেছো, যখন তুমি সবচেয়ে পেরিফেরিতে যাবা, দে উইল বি দ্য মোস্ট স্মলার ভেসেল, ঠিক আছে। এখন এই স্মল ভেসেলের মধ্যে, এই স্মল ভেসেলের মধ্যে যে পরিমাণ ব্লাড যায় দ্যাট ইজ ভেরি লেস। এবং যেহেতু ব্লাড কম মানে আরবিসি কম ট্রাভেল করতেছে, আরবিসি কম ট্রাভেল করা মানে হিমোগ্লোবিন কম ট্রাভেল করতেছে, দ্যাট মিনস আয়রন কম ট্রাভেল করতেছে। এই আয়রনটা যদি না থাকে এখানে, তাহলে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং থাকবে না। তো তো নর্মাল একটা লাং ফিল্ডে তুমি এই যে মিডিয়াল মাঝখানের যে জোনটা, সেটা পর্যন্ত ব্রঙ্কোভাস্কুলার মার্কিং পেতে পারো, নেভার ইন দ্য মোস্ট ল্যাটারাল পার্ট, নেভার ইন দ্য মোস্ট ল্যাটারাল পার্ট। এখন যদি দেখো মানে একদম ল্যাটারাল পোর্শনে চলে গেছে, তখন তোমাকে বুঝতে হবে যে পুরো লাংসটা ব্লাড দিয়ে কনজেস্টেড। এই কনজেস্টেড লাং ফিল্ডের আরেকটা টার্ম হলো প্লেথরিক লাং ফিল্ড, ঠিক আছে। তুমি যদি কোনোদিন একটা পলিসাইথেমিয়ার পেশেন্ট দেখো, দেখবা তার পুরো ফেসটা লাল, চোখটা কনজেস্টেড, ঠিক আছে। তো তখন সেটা কেন হয়? কারণ পুরো বডি ব্লাড দিয়ে ফুল বা আরবিসি দিয়ে ফুল, ঠিক আছে, সেটাকে বলা হয় প্লেথরিক লাং ফিল্ড। সেম গোজ ফর ইট। তো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং অনেক বেশি, একদম ল্যাটারাল জোন পর্যন্ত দেখতেছো, দ্যাট ইজ ইয়োর প্লেথরিক লাং ফিল্ড। আবার একদমই লাঙে দেখতেছো না, মানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ক্লিয়ার না, ঠিক আছে। তো তুমি এখানে যদি একটু খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, তুমি কিন্তু ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখতে পারতেছো। এই জায়গাতে খেয়াল করো, দেখতে পারতেছো। দিস ইজ এর মিডিয়াল পোর্শনও দেখা যায়। মিডিয়াল মানে সবচেয়ে মিডিয়ালি 1/3 যত ক্লিয়ার, তার চেয়ে হয়তো কম ক্লিয়ার, বাট তুমি দেখতে পারতেছো, ঠিক আছে। তো
এরকম ভাবে তুমি যদি একদম এই 1 নাম্বার জোন যেটা সবচেয়ে ভিডিয়াল পোর্শন সেখানেও ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ক্লিয়ার না দেখো, দ্যাট উইল বি টার্মড অ্যাজ অলিগ্যামিক লাং ফিল। ঠিক আছে, অলিগ্যামিক লাং ফিল মিন্স লাংসে ব্লাড নাই। ওকে, তাহলে অলিগ্যামিক আর প্যাথোরিক লাং ফিল দুটো টার্ম ক্লিয়ার হলো। দুটো কজোলজি আমি ব্যাখ্যা করছি, যে হার্টের প্যাথোলজি তোমাকে চিন্তা করতে হবে, ওটা আমি আর রিপিট করলাম না। ওকে, আগায় যাই। আচ্ছা, হাইলাম কিভাবে বুঝবো? হাইলামের তো তোমার লেভেল আছে, তাই না? ধর তোমার ট্রাকিয়া বাইফার্কেট করতেছে কোন লেভেলে? ট্রাকিয়া বাইফার্কেট করে আমরা জানি অ্যাঙ্গেল অফ লুইস। হ্যাঁ, ওইটা হলো T4-5 লেভেল অথবা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। সেটা কাউন্ট করে তুমি লেভেলটা বুঝলেই মোটামুটি হাইলামটা ধরে ফেলা যায়। ঠিক আছে, ওটাতে আমি নেক্সটে আসতেছি। আচ্ছা, এটা একটু রাখো প্রশ্নটা, আমি আসতেছি। ওকে, আচ্ছা এখন আসো যে আরো কিছু অ্যানাটমি আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে এই 8 নাম্বার জোন যেটা, সরি 8 হলো লাংয়ের এপেক্স। ঠিক আছে, এটা যদি তোমার পুরো লাং ফিল্ড হয়, দিস ইজ ইওর লাং এপেক্স। পিডিএফ আমি দিয়ে দিব, সমস্যা নেই, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এখন চ্যাটে মেসেজ দিও না কেউ, আমি তোমাকে টাইম দিলে তখন একটু কাইন্ডলি একবারে করে রাখুন, বারবার চ্যাট দেখতে গেলে আমারও স্লো হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো নাম্বার 8 ইজ ইওর লাং এপেক্স। ঠিক আছে, একদম মোস্ট ডিস্টাল। এই বোনসটা সবাই চিনো, এটা আমার বলার কিছু নাই। দিস ইজ ইওর ক্ল্যাভিকল, গ্রিন নাম্বার ক্ল্যাভিকল। আচ্ছা, পোস্টেরিয়র রিব অ্যান্টেরিয়র রিবে কনফিউশন হবে, এটাতে আমি লাস্টে আসতেছি। তারপরে অ্যাঙ্গেল গুলা বুঝো, অ্যাঙ্গেল গুলা কি কি। সো এটা তো আমি বলছিলাম সাপোজ লেফট হেমিডায়াফ্রাম, রাইট? এটা তোমার রাইট হেমিডায়াফ্রাম। তো হেমিডায়াফ্রাম এবং কোস্টাল কার্টিলেজের মানে লাংসের কোস্টাল সারফেসের যে ইয়েটা, সেটাকে আমরা বলতেছি কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। ঠিক আছে, ফ্রেনিক দিয়ে ডায়াফ্রাম বোঝা হয় আর কোস্টাল সারফেস দিয়ে মানে রিব কেজ বোঝানো হয়। ঠিক আছে, লাংয়ের আউটার পার্ট এবং ডায়াফ্রামের যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হয় কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। ঠিক আছে, দিস ইজ ইওর 5 নাম্বারটা। তাহলে তোমার 5 নাম্বারটা লেফট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, 4 নাম্বারটা রাইট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এখানে নিচে যেটা ভিসেরা দেখাইছে, মানে রাইট হেমিডায়াফ্রামের নিচেই থাকে লিভার, লেফট হেমিডায়াফ্রামের নিচেই থাকে স্টোমাক। ওকে, তাহলে আমরা কোস্টোফ্রেনিক আর কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল গুলো দেখলাম। তাহলে তোমার এই যে ডায়াফ্রাম, এটাও ডায়াফ্রাম, রাইট? এই ডায়াফ্রামের সাথে হার্টের যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা বলি কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। ঠিক আছে, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে আমরা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল জানলাম এবং আমরা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল জানলাম। আচ্ছা, এখন আসো আমার আচ্ছা এখন আসো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা। আপু কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা এই যে এটা তো ডায়াফ্রাম, রাইট? ডায়াফ্রামকে আমরা ফ্রেনিক বলতেছি, আর দিস ইজ ইওর হার্ট শ্যাডো, তাই না? এটা তোমার হার্ট শ্যাডো। তাহলে এই হার্টের বর্ডার আর ডায়াফ্রামের যে অ্যাঙ্গেলটা, সেটাই হলো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। ফ্রেনিক দিয়ে বুঝাচ্ছি আমরা ডায়াফ্রাম, আর কার্ডিও দিয়ে বুঝাচ্ছি আমরা হার্ট। ঠিক আছে, কার্ডিওফ্রেনিক আর কোস্টোফ্রেনিক দুটো অ্যাঙ্গেল, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে 6-7 হলো হাইলাম। হাইলামটা আমি নেক্সট আবার দেখাবো। ঠিক আছে, এখানে হলো হাইলাম। হাইলামের কন্টেন্ট তোমরা সবাই পড়ো, এটা আমি আর বললাম না। ভিসেরা, লাংয়ের ভিসেরাতে আমাদের পড়তে হয়। আচ্ছা, এখন আসো লাং মানে একটা রিবের পোস্টিরিয়র সারফেস আর অ্যান্টিরিয়র সারফেস, এটা মাথায় রাখবা। আমরা রিব কাউন্ট তো মোটামুটি সবাই ইয়েতে আমাদের করতে হয়, তাই না? সাপোজ এখানে যদি একটু দেখো, দিস ইজ ইওর ফার্স্ট রিব। ঠিক আছে, ফার্স্ট রিব। তারপরে দিস ইজ ইওর সেকেন্ড রিব, this is your third rib, this is your fourth rib, this is your আচ্ছা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, this is your fifth, this is your sixth। ঠিক আছে, এখন রিব চিন্তা করো, তুমি উপর থেকে তুমি পিছে আসতেছো, তাই না? উপর থেকে পিছে আসতেছো। এখন উপরের লেভেলটা হলো তোমার ভার্টিব্রাল লেভেল। ওকে, তো রিবকেজ যদি আমরা চিন্তা করি, রিবকেজ ভার্টিব্রা থেকে শুরু হয়ে জাস্ট একটা অ্যাকিউট অ্যাঙ্গেল করে এসে স্টার্নামে যে লাগে। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাল লেভেলটা উইল বি হায়ার। তো যে জিনিসটা উপরে দেখতেছো, একটা গিভেন রিব পাইলা তুমি, একটা গিভেন রিবের যে জায়গাটা উপরে, সাপোজ এটা একটা রিব, এই রিবের যে জায়গাটা উপরে সেটা হলো আমার ভার্টিব্রাল অ্যাটাচমেন্ট, আর নিচের জায়গাটা হলো আমার স্টার্নাল অ্যাটাচমেন্ট। ঠিক আছে, তো ভার্টিব্রা আমরা জানি পিছে থাকে, তো এটা হলো তোমার পোস্টেরিয়র পার্ট বা পোস্টেরিয়র রিব, আর এটা হলো তোমার অ্যান্টিরিয়র রিব। ঠিক আছে,
পোস্টেরিয়র রিব আর অ্যান্টেরিয়র রিব। ভার্টিব্রা রিলেটিভলি উপরে থাকে এবং রিবটা উপর থেকে শুরু হয়ে নিচে যায় কার্ভ করে আবার উঠে, ঠিক আছে? তো যার কারণে ভার্টিব্রাল লেভেলটা উপরে। তো একটা গিভেন রিবের যে জায়গাটা উপরে সেটা হলো পোস্টেরিয়র পার্ট, আর যেই পার্টটা নিচে সেটা হলো অ্যান্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়রলি যায় তোমার স্টার্নোগোসাল সারফেসে লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে বাকি সবগুলো আমাদের ক্লিয়ার হইলো যে আমরা অ্যানাটমি কোন জায়গায় কি দেখতেছি। আচ্ছা, এই এটা জিনিসটা হলো আবার একটু কোন জিনিসটা আপু? হ্যালো, কোন জিনিসটা মানে স্পেসিফিক্যালি কোনো কিছু? পোস্টেরিয়র আর এন্টেরিয়র যেটা বললেন রিব, ভার্টিব্রাল সারফেস। তো একটা রিব আমরা জানি কিরকম থাকে। তো রিব ধরো এই যে পিছে দেখতেছে লাগানো, তাই না? তো কার সাথে লাগানো? অবভিয়াসলি ভার্টিব্রার সাথে। তো ভার্টিব্রার সাথে লাগানো অবস্থায় সে আবার ঘুরে এসে সামনে আসে, সামনে এসে সাপোজ স্টার্নামের সাথে লাগে, ঠিক আছে? ঘুরে এসে স্টার্নামের সাথে লাগে। তো একটা রিবের যেই জায়গাটা তুমি দেখতেছো উপরে, ঠিক আছে, সেটা হলো তোমার পিছের পার্ট বা ভার্টিব্রার সাথে লাগানো, সেটা হলো তোমার পোস্টেরিয়র রিব। আর যে জিনিসটা সামনে সেটা হলো তোমার অ্যান্টেরিয়র রিব। আমি রিব কাউন্ট এভাবে দেখাইছিলাম, তোমরা তো ফার্স্ট রিব মোটামুটি সবাই পড়ছো। এখানে চিন্তা করো এটা হলো তোমার ফার্স্ট রিব, ঠিক আছে? তারপরে এটা হলো তোমার সেকেন্ড রিব, এটা হলো থার্ড রিব, এটা হলো ফোর্থ রিব, এটা হলো ফিফথ রিব, এটা হলো সিক্সথ রিব, ঠিক আছে? তো একটা গিভেন রিবের যে জায়গাটা উপরে সেটা হলো তোমার মানে পিছের পার্টটাকে আমরা বলতেছি পিছের পার্টটা হলো ভার্টিব্রার সাথে লাগানো, ঠিক আছে? বা উপরের পার্টটা সেটা হলো পোস্টেরিয়র পার্ট, আর এই সামনে যে জায়গাটা শেষ হচ্ছে সেটা হলো অ্যান্টেরিয়র পার্ট বা অ্যান্টেরিয়র রিব। ওকে, আচ্ছা, এটা হলো ট্রাকিয়ার, এটা হলো ট্রাকিয়ার বাইফার্কেশনটা বোঝানো হচ্ছে এখানে। আচ্ছা, এটা আমি আমার মতই বলি, সেটা হলো আচ্ছা, তো সাপোজ যে ট্রাকিয়া ভাগ হচ্ছে, এটা যে তুমি এক্স্যাক্টলি আচ্ছা সবাই একটু মিউট করো, আমি কোশ্চেন করার স্কোপ দিব তখন করবা, এখন আপাতত ইয়ে রাখো, অফ রাখো, ঠিক আছে? আমি টাইম দিব তখন করো। আচ্ছা, এটা হলো তোমার ট্রাকিয়া, ঠিক আছে? ট্রাকিয়া ভাগ হচ্ছে 2 নাম্বার যে জায়গাটা ট্রাকিয়াটা বাইফার্কেট করতেছে সেটা হলো তোমার ক্যারিনা। এবং এটা তোমরা পড়ছো অ্যাঙ্গেল অফ লুইজের ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সও পড়ছো যে ট্রাকিয়া বাইফার্কেটস এট দিস লেভেল, ঠিক আছে? আচ্ছা, তো দিস ইজ অবভিয়াসলি ইয়োর লেফট লাং ফিল্ড, দিস ইজ অবভিয়াসলি ইয়োর রাইট লাং ফিল্ড। রাইট লাং ফিল্ডে এটা হলো হরাইজন্টাল ফিশার, এটা হলো তোমার অবলিক ফিশার, ঠিক আছে? আর লেফটে একটাই থাকে অবলিক ফিশার। ওকে, তাহলে রাইটে আমরা জানি লোব হলো 3টা, রাইট আপার লোব, রাইট মিডল লোব, রাইট লোয়ার লোব। আর লেফটে হলো তোমার 2টা, ঠিক আছে? লেফট আপার, লেফট লোয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা ফলো করি যে ট্রাকিয়াটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেই ট্রাকিয়া বাইফার্কেট করে যে অংশটা রাইট লাঙে ঢুকতেছে সেটাকে আমরা বলবো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, যে অংশটা লেফট লাঙে ঢুকতেছে সেটাকে আমি বলবো লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, অথবা আরেক নাম রাইট মেইন স্টেম ব্রঙ্কাস, আরেকটা হলো লেফট মেইন স্টেম ব্রঙ্কাস। তোমার 1 নাম্বার হলো ট্রাকিয়া, 2 নাম্বার হলো ক্যারিনাল অ্যাঙ্গেল, 3 নাম্বার হলো লেফট মেইন স্টেম ব্রঙ্কাস, 4 নাম্বার হলো রাইট মেইন স্টেম ব্রঙ্কাস, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এতটুকু আমার মনে হয় ক্লিয়ার। তারপরে তুমি চিন্তা করো লেফটে আমরা যদি আগে দেখি, লেফটে হলো 2টা লোব, আপার লোব এন্ড লোয়ার লোব। তো এটা দেখো লোয়ার লোবে যাচ্ছে, এটাকে আমরা বলবো লেফট লোয়ার লোব ব্রঙ্কাস। আর 5 হলো তোমার আপার লোবে যাচ্ছে, লেফট আপার লোব ব্রঙ্কাস, ঠিক আছে? তো আমরা লেফটটা শেষ করলাম। ওকে, আচ্ছা, এখন আমরা রাইটে যদি দেখি 4 নাম্বার হলো রাইট মেইন স্টেম ব্রঙ্কাস, একদম আপার লোবে যেটা যাচ্ছে সেটা হলো রাইট আপার লোব ব্রঙ্কাস। দেন 8 বলে একটা ভাগ আছে, এটাকে বলা হয় রাইট ইন্টারমিডিয়েট ব্রঙ্কাস। হ্যাঁ, এই ইন্টারমিডিয়েট ব্রঙ্কাসটা ভাগ হয়ে আবার রাইট মিডল লোব, রাইট ইনফিয়ার লোব ব্রঙ্কাস হয়, ঠিক আছে? এটা খুবই সোজা 3টা জিনিস, মানে তুমি লোবগুলো চিন্তা করবা, লোব চিন্তা করে তুমি দেখবা যে কোন ব্রঙ্কাস কোন লোবে যাচ্ছে সেটা ভাগ করেই বলে দেওয়া যায়, ঠিক আছে? এটা কি তুমি এক্স্যাক্টলি একটা এক্সট্রাতে দেখতে পারবা? দ্য অ্যান্সার ইজ নো। এটা হলো তোমার যেন আইডিয়াটা থাকে, সো দ্যাট তুমি যখন সুপার ইম্পোজ করতেছো, যে সুপার ইম্পোজিশন, তোমার অ্যানাটমিটা যখন তুমি এক্সট্রাতে বসাচ্ছ তখন যেন তোমার এটা কাজে দেয়, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, এটাও একই জিনিস, ওই তোমার লোবগুলোই দেখানো হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, এক্সরেতে তুমি কখনো বলতে পারবা না যে একটা প্যাথোলজি লাংসের আপার লোব, মিডল লোব না লোয়ার লোবে, ঠিক আছে? কারণ লোবগুলো অনেক বেশি ইন্টারচেঞ্জ, ঠিক আছে? তুমি হয়তো সামনে দেখতেছো যে এই রাইট লোয়ার লোবটা হলে এত ছোট, ঠিক আছে? বাট লাংসটাকে যখন ঘুরাই দিবা দেখবা যে এই লোয়ার লোবটা এখানেও চলে আসে। হ্যাঁ, আর তাহলে তুমি কারে বলবা এটা কি মিডল লোবের প্যাথোলজি বলবা নাকি তুমি লোয়ার লোবের প্যাথোলজি বলবা? তো বলা যায় না। তো যেহেতু লাংস মানে একটা চেস্ট এক্সরেতে ক্লিয়ারলি বলা যায় না মোস্ট অফ দ্য টাইম যে এটা কি আপার লোবের প্যাথোলজি, মিডল লোবের প্যাথোলজি না লোয়ার লোবের প্যাথোলজি, যার কারণে যেটা করা হয় সেটা হলো এক্সরেতে লাংকে জোনে ভাগ করা হয়, ঠিক আছে? আপার জোন, মিডল জোন এন্ড লোয়ার জোন। ওকে, তো জোনে ভাগটা কিভাবে করা হয়, তোমরা যখন এখানে রিব দেখবা, ঠিক আছে, আপ টু সেকেন্ড রিব, সাপোজ এতটুক আপ টু সেকেন্ড রিব হলো বলা হয় তোমার আপার জোন, সেকেন্ড থেকে ফোর্থ যে জায়গাটা সেটাকে বলা হয় মিডল জোন, ঠিক আছে? এবং ফোর্থ রিবের পরে যাই পাবা সেটা হলো লোয়ার জোন, ঠিক আছে? আচ্ছা, এই এক্ষেত্রে একটা রিব যখন আসে, রিবের বলা হয় যে রিবের যে তোমার অ্যান্টেরিয়র পোর্শন যেটা, ঠিক আছে, অ্যান্টেরিয়র রিব ধরে এই ডিভিশনটা করা হয়, ঠিক আছে? আপার জোন, মিডল জোন এন্ড লোয়ার জোন। সেম গোস ফর ইয়োর লেফট লাং অ্যাজ ওয়েল, আপার জোন, মিডল জোন এন্ড লোয়ার জোন, ঠিক আছে? এই অ্যানোটেশন আর কেউ ইউজ করে না, হোস্ট বা কোহোস্ট কেউ যদি করে থাকো। আচ্ছা, সেম গোস ফর ইয়োর লেফট লাং অ্যাজ ওয়েল। তো লেফট লাং এ আমরা জানি যে লেফট লাং এ দুইটা লোব থাকে, বাট লেফট লাং এ রেডিওলজিক্যাল জোন কিন্তু তিনটা, আপার জোন, মিডল জোন এন্ড লোয়ার জোন। তো তুমি যখন কোনো প্যাথোলজি ব্যাখ্যা করবা তোমাকে ডিসক্রাইব করতে হবে যে এই প্যাথোলজিটা আমি কোন জোনের জন্য দেখতেছি, ঠিক আছে? কি আমি আপার জোনে দেখতেছি, মিডল জোনে দেখতেছি না লোয়ার জোনে দেখতেছি, এটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা একটা বেসিক প্রোফর্মা হলো যে এটা একটা বেসিক প্রোফর্মা যে একটা এক্সরে তুমি কিভাবে ডিসক্রাইব করবা। একটা পেশেন্ট যদি তোমার কাছে আসে যে দিস ইজ আ পোস্টেরিয়র অ্যান্টেরিয়র এক্সরে বা দিস ইজ আ প্লেন এক্সরে চেস্ট ইন পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ শোয়িং, এভাবে বললা, এটা তোমরা অ্যানাটমি অস্পিরে আমাদের আসলে শিখতে হয় এবং বোর্ডেও থাকে, এটা আমি যাচ্ছি না এখন। এখন একটা জিনিস জিজ্ঞেস করা হয় যে ভাই এটা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র কিভাবে বুঝলেন? তো ম্যাক্সিমাম এক্সরেতে তোমার তুমি যদি আপার কর্নার বা লোয়ার কর্নারে খেয়াল করো এখানে বলে দেওয়া থাকে যে এটা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ না অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। আরেকটা জিনিস করে আমি গেস করতে পারি সেটা হলো এখানে চেস্টের শ্যাডোটা কিন্তু ছোট, মানে হার্টের শ্যাডোটা ছোট। এটা যদি একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ হতো তুমি দেখলে হার্ট শ্যাডোটা এরকম মনে হচ্ছে, বিরাট মনে হচ্ছে, ঠিক আছে? তো এটা দেখে আই ক্যান গেস, বাট ইট ইজ বেটার যে তুমি একটা মার্কিং খেয়াল করবা। আচ্ছা, এই স্লাইডটা তো আমার লাস্টে দেখানো উচিত ছিল, এটা সবকিছু আমি আগে ব্যাখ্যা করব, তারপরে আমি এই স্লাইডে হয়তো ফিরত আসবো পরে, ঠিক আছে? এটা আপাতত তোমাদের দেখার দরকার নেই। আচ্ছা, এখন তুমি তো সব প্যাথোলজি বুঝে গেছো, তো প্যাথোলজি বুঝে যাওয়ার পরে তুমি যেটা করবা তুমি এক্সরে ডিসক্রাইব করা শুরু করবা, কিন্তু ইউ শুড নো যে বিফোর ডিসক্রাইবিং অ্যান এক্সরে হোয়াট টু সি, ঠিক আছে? কোন জিনিস না দেখে এক্সরে ডিসক্রাইব করাই যায় না। তো সাপোজ তুমি এরকম একটা এক্সরে তুমি ডিসক্রাইব করতে চাচ্ছ, ঠিক আছে? পেশেন্টের অবভিয়াসলি অনেক খারাপ অবস্থা, তো এরকম একটা এক্সরে তুমি ডিসক্রাইব করবা, তোমার অ্যান্সার কি হবে? তোমার অ্যান্সার শুড বি যে না, এই এক্সরে আমি ডিসক্রাইব করব না। একটা এক্সরে ডিসক্রাইব করার ক্ষেত্রে তিনটা প্রিকুইজিট আছে, তিনটা, ঠিক আছে? তো তার মধ্যে প্রথম প্রিকুইজিটটা হলো ইজ দিস এ ওয়েল রোটেটেড এক্সরে অর নট, ঠিক আছে? পেশেন্টকে একদম সোজাভাবে দাঁড়াইতে হবে, ঠিক আছে? পেশেন্ট দাঁড়ায় সে একদিকে ঘিরে গেল বা আরেক দিকে সে মানে ইয়ে করে ফেললো, তাহলে এই এক্সরে পড়ার তোমার কোনো মানেই হয় না, ঠিক আছে? তোমাকে ফলস ইমপ্রেশন দিবে, ঠিক আছে? এই এক্সরেতে আমি একটু দেখাইতে চাই, দিস ইজ ইয়োর ভার্টিব্রা, হ্যাঁ, এটা ভার্টিব্রা তো থাকার কথা ছিল মিড লাইন বরাবর, মানে সরি, ভার্টিব্রা তো তোমার থাকা উচিত ছিল মিড লাইন বরাবর, ভার্টিব্রা তো শিফট করে গেছে, তাই না? তো পেশেন্ট রোটেশনে নাই, আর ভার্টিব্রা দেখেই কি তুমি বলে দিবা যে রোটেশন ঠিক আছে কিনা? নো, ঠিক আছে? এটা এইভাবে বলা হয় যে তুমি ক্ল্যাভিকল দুটা ফলো করো, ক্ল্যাভিকল, ওকে? তো ক্ল্যাভিকুলার দিস ইজ দ্য অ্যাক্রোমিয়াল এন্ড আর দিস ইজ দ্য স্টার্নাল এন্ড, রাইট? তো স্টার্নাল এন্ডটাতে বলা হয় যে দুইটা স্টার্নাল এন্ডের একদম মাঝ বরাবর তোমার ভার্টিব্রা শুড লাই, ঠিক আছে? নট ইওর ট্রাকিয়া, ইওর ভার্টিব্রা শুড লাই, ঠিক আছে? এখন তাহলে এখানে যদি একটু দেখো তুমি,
এখানে যদি তুমি একটু দেখো, এই যে এখানে ক্লাভিকলটা মার্ক করে দিচ্ছে, এখানেও ক্লাভিকল মার্ক করা। সো ইওর ভার্টিব্রা শুড লাই হিয়ার, কিন্তু ভার্টিব্রাটা অনেক বেশি সরে আছে। সো এই এক্সরে তোমার ডেসক্রাইব করার কোনো মানেই হয় না। কেন মানে হয় না? ইট উইল গিভ ইউ ফলস ইমপ্রেশন এন্ড ফলস রেজাল্টস। এটা দেখে তুমি কিছু বুঝবাও না, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম প্রিকুইজিট আমরা জানলাম রোটেশন, যে এক্স এর রোটেশন যদি ঠিক না হয় তুমি সেই এক্সরে পড়বা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই বলা হয়েছে, লুক এট দ্য স্পাইনাস প্রসেসেস অফ আপার থোরাসিক ভার্টেব্রা। ইফ দ্য পেশেন্ট ইজ নট রোটেটেড, মানে পেশেন্ট যদি নর্মাল পজিশনে থাকে, এই স্পাইনাস প্রসেসটা একদম মিড লাইন বরাবর থাকা উচিত, বিটুইন দ্য মিডিয়াল এন্ডস অফ দ্য বোথ ক্লাভিকল, ঠিক আছে? আচ্ছা, ইফ দ্য পেশেন্ট ইজ এই আর কি, হ্যাঁ, এটা এতটুকু জানলেই হবে যে রোটেশনটা কিভাবে আমি বুঝবো। দুটা ক্লাভিকলের মিডিয়াল এন্ড থেকে বা স্টার্নাল এন্ড থেকে যদি একটা আমি লাইন টানি, তো স্পাইনাস প্রসেস যেগুলো ভার্টেব্রার, স্পাইনাস প্রসেসটা তোমরা বুঝতেছো কিনা আমি জানি না, এই ছোট ছোট ডট দেখবা, এগুলো হলো স্পাইনাস প্রসেস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সপ্লেন দেখাই দিচ্ছি। স্পাইনাস প্রসেস একদম মিড লাইন বরাবর থাকা উচিত, ঠিক আছে? যদি না থাকে, দিস ইজ নট আ ওয়েল রোটেটেড এক্সরে, ডোন্ট জাম্প টু ডেসক্রাইব দ্য এক্সরে, ঠিক আছে? এই এক্সরে পড়ে তুমি কিচ্ছু বুঝবা না, ওকে? আচ্ছা, তাহলে আমার প্রথম প্রিকুইজিট হলো দ্য এক্সরে মাস্ট বি ওয়েল রোটেটেড। আচ্ছা, তো এখন তুমি এই এক্সরেটা ট্রাই করতে পারো। আচ্ছা, এই এক্সরে কে তুমি ডিসক্রাইব করবা? এই এক্সরে ডিসক্রাইব, এখন এই এক্সরে অনেকেই ডিসক্রাইব করবে, অনেকেই করবা না। এই এক্সরে অনেক কিছু বোঝা যাচ্ছে না। এই এক্সরে তোমার ধরো মনে হচ্ছে, যারা একটু সিনিয়র আসছো, এই এক্সরে তো মনে হচ্ছে যে অ্যাঙ্গেলস গুলা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আমার অ্যাঙ্গেলস ক্লিয়ার না, মনে হচ্ছে যে নিচে কনসোলিডেশনের মতো হয়ে আছে, ঠিক আছে? তাহলে আমি কি করব? আমি কি এই এক্সরে ডিসক্রাইব করব? সো ইট শুড বি সেট ইন ইওর মাইন্ড যে বিফোর ডিসক্রাইবিং এনি এক্সরে তুমি তিনটা জিনিস দেখবা। একটা হলো তো একটা তো আমরা বললাম, সেটা হলো তোমার রোটেশন, ঠিক আছে? ইজ দিস আ গুড ইনাফ রোটেটেড এক্সরে? আমরা একটু দেখি এই এক্সরে রোটেশনটা ঠিক আছে কিনা। দিস ইজ দ্য ক্লাভিকল, ঠিক আছে? আর এই তো স্পাইনাস প্রসেস, তো ক্লাভিকুলার মিড লাইন বরাবরই আছে, মানে মাঝখানেই আছে। দিস ইজ আ গুড রোটেটেড এক্সরে। রোটেশনের দিক দিয়ে আমি টিক মার্ক দিলাম, আমি এই এক্সরে পড়তে পারি। কিন্তু এই এক্সরেতে বলা হয় যে পেশেন্টকে বলা হয় যে আপনি শ্বাস নেন, বুক ভরে শ্বাস নেন, শ্বাসটা ধরে রাখেন, তারপরে এক্সরে নেওয়া হয়। কারণ তুমি যখন শ্বাস নিবা, তোমার অনেক বেশি এয়ার ইজ এন্টারিং ইনটু ইওর লাংস। তো লাংস যখন ইনফ্লেটেড হয়, মানে বাতাস দিয়ে ফুলে যায়, তখন লাং ফিলটা বেটার বোঝা যায়। ইন্সপিরেশন ইজ আ প্রিকুইজিট অফ এনি এক্সরে, ঠিক আছে? চেস্ট এক্সরে, কারণ তুমি চেস্টের প্যাথোলজি মানে লাংসের প্যাথোলজি ডিসক্রাইব করবা। এখানে দেখো তো মনে হচ্ছে হার্টটাও বড় মনে হচ্ছে, ঠিক আছে? তো অল অফ দিস ইজ বিকজ পেশেন্ট ঠিক মতো শ্বাস নেয় নাই। পেশেন্ট যে শ্বাস নেয় নাই সেটা তুমি কিভাবে বুঝবা? বলা হয়ে থাকে যে অ্যান্টেরিয়র রিব, সাপোজ দিস ইজ ইওর হেমিডায়াফ্রাম, রাইট? এটা হেমিডায়াফ্রাম, এখানে হেমিডায়াফ্রামটা বোঝা যাচ্ছে না, এতটুকু বলতে পারি আমি। এই হেমিডায়াফ্রামটাতে 6 নাম্বার অ্যান্টেরিয়র রিবের লেভেলে থাকে বা তারও নিচে। তো তোমার যদি লাংসটা ফুলে, লাংসটা তো তোমার আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড লাংসটা ইনফ্লেট করতেছে, তাই না? তো লাংসটা যদি আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ইনফ্লেট করে, সে ডায়াফ্রামকে নিচে পুশ করবে, ঠিক আছে? তো এখন আমরা দেখি যে অ্যান্টেরিয়র রিবের লেভেলটা মিলে কিনা। দিস ইজ ইওর ফার্স্ট রিব, দিস ইজ ইওর ফার্স্ট রিব, দিস ইজ ইওর সেকেন্ড রিব, দিস ইজ ইওর থার্ড রিব, দিস ইজ ইওর ফোর্থ রিব, ঠিক আছে? দেখো হেমি ডায়াফ্রামটাকে ফোর্থ রিবের অ্যান্টেরিয়র পোরশনটা টাচ করতেছে, ফোর্থ রিবের অ্যান্টেরিয়র পোরশনটা টাচ করতেছে। ইজ দিস নর্মাল? দ্য অ্যান্সার ইজ নো। হেমি ডায়াফ্রাম শুড লাই এট দ্য লেভেল অফ 6th অ্যান্টেরিয়র রিব। এখানে হিসাবের দুইটা আছে, অ্যান্টেরিয়র রিব দিয়েও হিসাব করা যায়, পোস্টেরিয়র রিব দিয়েও হিসাব করা যায়। একটাই শিখো, অ্যান্টেরিয়র রিবের 6 লেভেলে হেমি ডায়াফ্রামটা থাকে। যদি হেমি ডায়াফ্রামকে 6টা রিব অ্যান্টেরিয়রলি কাট না করে, তাহলে তোমাকে বুঝতে হবে পেশেন্ট ঠিক মতো শ্বাস নেয়নি। এই এক্সরে পড়ারও তোমার কোনো মানে হয় না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমার আউটলাইন করে দিচ্ছে রিবগুলা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বার লেভেলে তোমার ডায়াফ্রামটা কাট করতেছে, ঠিক আছে? ইট শুড বি অ্যাট লিস্ট 6 অর লোয়ার, 6 অথবা তারও বেশি। এখন এই এক্সরেটা একটু খেয়াল করো। ওকে, so this is your first rib,
This is your second rib, this is your third rib, this is sorry, this is your first, this is your second, this is your third, this is your fourth, this is your fifth, this is your sixth, ঠিক আছে 7 তো দেখা যাচ্ছে। তো হেমি ডায়াফ্রামটা দেখো 6 কে কাট করছে এবং 7 এ এসে লাগতেছে, ঠিক আছে। তো দিস ইজ আ ওয়েল ইন্সপিরেটেড এক্স-রে, ওকে। এখানে আবার দেখো মার্ক করে দেওয়া আছে 1 2 3 4 5 6, ঠিক আছে দেখা যাচ্ছে, ওকে। তাহলে অ্যাট লিস্ট অ্যান্টেরিয়র রিবেট 6টা তোমাকে দেখতে পারতে হবে, নাইলে দিস ইজ নট আ ওয়েল ইন্সপিরেটেড এক্স-রে, ঠিক আছে। এই জিনিসটা আমি নিচে লিখছি, অ্যাডিকুয়েট ইন্সপিরেশন যদি না হয় এক্স-রেটা পড়ার কোনো দরকার নেই, তোমাকে ফলস ইমপ্রেশন দিবে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হলো রোটেশন, 2 নাম্বার আমরা দেখলাম ইন্সপিরেশন, ঠিক আছে। তো রোটেশন এন্ড ইন্সপিরেশন তিনটা, আমি বলছি তিনটা প্রিকুইজিটস আছে, আরেকটা আমাকে দেখতে হবে। আচ্ছা এটা দেখো এই পাশে তুমি যদি এই এক্স-রে দেখো আর এই এক্স-রে দেখো, একটাতে মনে হচ্ছে যে লাং ফিল্ডটা অনেক বেশি সাদা, একটাতে মনে হচ্ছে লাং ফিল্ডটা অনেক বেশি কালো। এখন কথা হলো যে ভাই কালো কেন হয়, সাদা কেন হয়? তো রেডিও লুসেন্সি জিনিসটা আমি বলছি যে রেডিও লুসেন্সি যে ব্যাপারটা, মানে কালো যে ব্যাপারটা, কালো ব্যাপারটা হবে যখন এক্স-রে বিম পাস করে যাচ্ছে স্ট্রাকচারগুলোকে, ঠিক আছে, তখন তুমি কালো পাবা। আর যখন পাস করতে পারতেছে না তখন তুমি সাদা পাবা। সো দিস ইজ রেডিও লুসেন্ট, এটা বেশি রেডিও ওপেক। তাহলে এখন ভাই আমার তো স্ট্রাকচার সেম আছে, স্ট্রাকচার সেম থাকা সত্ত্বেও আমার এরকম মানে মনে হচ্ছে কেন? এটার কারণ হয় যে একটা মেশিনে তুমি কতটুকু এক্স-রে বিম পেশেন্টকে দিবা সেটা প্রিসেট করা থাকে। এখন এক্স-রে তো একটা আয়োনাইজিং রেডিয়েশন, এখানে কিছু রেডিয়েশন হ্যাজার্ড থাকে। আমরা চেষ্টা করি যত কম এক্স-রে বিম পাস করানো যায়, আর এক্ষেত্রে অনেক বেশি বিম পাস করেছে। তুমি যদি রাইট সাইডে একটা খেয়াল করো, এক্ষেত্রে অনেক বেশি এক্স-রে বিম পাস মানে দেওয়া হয়েছে পেশেন্টকে, যার কারণে ম্যাক্সিমাম লাং ফিল্ডটাকে পাস করে গেছে। পাস করে যাওয়াতে মনে হচ্ছে যে লাংসটা অনেক বেশি ডার্ক, ওকে। আর এক্ষেত্রে মনে হচ্ছে যে অনেক কম মানে এক্সট্রা অনেক কম দেওয়া হয়েছে, মেশিনে সেট করা হয়েছে, যার কারণে মানে এক্সট্রাটা লাংকে প্রপারলি পেনিট্রেট করতে পারে। সো এই টার্মটাকে আমরা বলি পেনিট্রেশন, ঠিক আছে। দিস ইজ আ আন্ডার পেনিট্রেটেড, দিস ইজ অ্যান ওভার পেনিট্রেটেড এক্স-রে। তাহলে তিনটা প্রিকুইজিট বিফোর ইউ সি এন্ড ডায়াগনোস এনি এক্স-রে, তিনটা প্রিকুইজিট তোমাকে দেখতে হবে। ওয়ান ইজ দ্য রোটেশন, one is the inspiration, another one is the penetration। তিনটাকে একসাথে বলা হয় রেস্ট ইন পিস বা আরআইপি, ঠিক আছে। এই তিনটা জিনিস দেখার পরে সো তুমি যে কোনো এক্স-রে বিফোর ইউ ইন্টারপ্রেট অ্যান এক্স-রে গেট দিস রাইট, ঠিক আছে। রোটেশন, ইন্সপিরেশন এন্ড পেনিট্রেশন, আফটারওয়ার্ডস তুমি একটা এক্স-রে ডেসক্রাইব করো, ঠিক আছে। আচ্ছা এক্স-রে প্রোফর্মা নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? চ্যাটে প্রশ্ন বলো না, কাইন্ডলি আমাকে মানে একটু আনমিউট হয়ে বলো, আমি শুনি। ভাইয়া পেনিট্রেশনটা আরেকবার একটু বল। আচ্ছা পেনিট্রেশন আমি যাচ্ছি। আর কার কোনো প্রশ্ন? কারো যদি স্কোলিওসিস থাকে তাহলে তো ভার্টিব্রাটা ল্যাটারাল বেন্ডিং থাকবে, তখন কি ওইটা মানে মিড লাইন থেকে যাবে? স্কোলিওসিসের তোমার, তুমি যেহেতু জানতেছো স্কোলিওসিস, সেক্ষেত্রে আলাদা মানে প্রিকুইজিট সেট করা হয়, ঠিক আছে। তখন তুমি এইভাবে রোটেশন দেখতে পারবা না, আর তখন রোটেশনটা তোমাকে অফ করে দিতে হবে এবং পেশেন্টের পজিশনিংটা খেয়াল করবা, ঠিক আছে। ওয়েল রোটেটেড এক্স-রে মানে কেন বলতেছি, তুমি সাপোজ একটা গ্রামে এক্স-রে করতে দিলা, অনেক সময় টেকনিশিয়ান ঠিক মতো থাকে না, ঠিক আছে, বা টেকনিশিয়ান নিজে জানে না, তখন পেশেন্ট নিজের মতো মানে ঘুরে ঘুরে থাকে, ঠিক আছে, তখন তুমি বলতে পারতেছো না। আর একটা স্কোলিওসিসের পেশেন্টে তুমি দেখতেছো যে ভার্টিব্রাটা সাইডেড, বাট তার লাংস তো নিজের জায়গা মতো, ঠিক আছে। স্কোলিওসিসে অনেক সময় দেখা যায় যে চেস্ট ক্যাভিটিটা শর্ট হয়, সেটা আলাদা বিষয়। তো যদি দেখো যে পেশেন্টের স্কোলিওসিস, তার লাংস তো আর মুভ করতেছে না, তুমি টেকনিশিয়ানকে দিয়ে এতটুকু ইনশিওর করবা যে পেশেন্ট একদম সোজা অবস্থায়, মানে একদম সোজা অবস্থায় ডানে বামে না হিরে এক্সরে তোমার নেওয়া হয়েছে, তখন ইউ ক্যান গো অ্যান্ড রিড। এন্ড এক্সরেতে তো তুমি ভার্টিব্রাল প্যাথোলজি বলো না, সেটার জন্য তোমার সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, ঠিক আছে। তো তখন তুমি এটা ইনশিওর করে তুমি দেখতে পারো। আচ্ছা পেনিট্রেশন আমি আবার যাব। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া এপি ভিউ আর পিএ ভিউর মধ্যে কি রাইট লেফট কোনো ডিফারেন্ট হয়? কোনো ডিফারেন্স হয় না, একই দেখবা। তুমি জাস্ট চিন্তা করবে এক্সরেটা যে দেখতেছো, তুমি জাস্ট চিন্তা করবে একটা পেশেন্ট তোমার সামনে দাঁড়ায় আছে, ঠিক আছে। তো
তোমার সামনে যে দাঁড়ায় থাকবে তার আর তোমার লেফট রাইট অপোজিট হয়ে যাবে না, তো সেই হিসাবে আমরা লেফট রাইটটা দেখি আর কি। ঠিক আছে, আচ্ছা আমি পেনিট্রেশনটা ব্যাখ্যা করি। পেনিট্রেশনটা হলো দাঁড়া, আচ্ছা পেনিট্রেশন নিয়ে যে প্রশ্নটা করছিলা, দেখো তুমি একটা এক্সরে যখন দিচ্ছ, তুমি একটা মেশিন দিয়ে এক্সরেটা পাস করাচ্ছ, পাস করানোর পরে এক্সরে ফিল্মে আঘাত করতেছে। এখন তুমি যত বেশি এক্সরে দিবা, আসলে আমি অনেকগুলো রে পাস করলাম, অনেকগুলা, তাহলে এখানে বেশি বেশি রে এই ফিল্মটাকে হিট করবে না? হিট তো করবে। তখন তোমার দেখে মনে হবে কি যে তার চেস্ট ক্যাভিটিতে কিছুই নাই, মানে খালি পাস করে গেছে, এক্সরে বিম পাস করে গেছে। তো যে স্ট্রাকচার গুলাকে এক্সরে বিম ইজিলি পাস করতে পারে তাদের আমরা দেখি হইলো কালো বা রেডিওলুসেন্ট। তো যদি দেখো লাং ফিল্ড দুইটা অনেক বেশি কালো হয়ে আসছে, ঠিক আছে, তাহলে ওভার পেনিট্রেশন, মানে তুমি এক্সরে এটার পাওয়ার বাড়ায় দিচ্ছ। আর যদি দেখো যে অনেক কম পাস করছো, দ্যাট মিনস এখানে তুমি পাওয়ার কমাই দিছো, যার মানে নরমালি যদি 20টা রে পাস করতো, তুমি তো কমাই দিছো, তুমি দিতেছোই 15টা, তখন এখানে 10টা রে পাস করবে। 10টা রে পাস করলে তোমার লাংস দেখতে মনে হবে যে সাদা বেশি। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, এতটুকু এই তো প্রস্তুত ছিল। আমি তাহলে নেক্সটটা আগাই। হ্যাঁ, প্রোফর্মাতে যাচ্ছি। কারো তো হ্যাঁ বলো আপু। এই যে বেশি ব্ল্যাক হচ্ছে বা হোয়াইট হচ্ছে, এটা যে প্যাথোলজিক্যাল না ফিজিওলজিক্যাল, এটা তো বুঝতে পারবো কিভাবে? তুমি মানে এটা কি এক্সরে জন্য হচ্ছে নাকি প্যাথোলজিক্যালি হচ্ছে? প্যাথোলজিক্যাল কোনো লিশন যদি না থাকে, সাপোজ এখানে পেশেন্টের দুইটা লাং ফিল্ডই দেখতেছো তুমি কালো, তাই না? এখন দুইটা লাং ফিল্ড মানে কালো হওয়ার যদি তুমি একটা ফিজিওলজিক্যাল কজ চিন্তা করো, যে ভাই এক্সরে আমি ঠিকই দিচ্ছি তাও আমার কালো আসবে, সেটার কজ হইলো যে তুমি দুইটা লাংসই কেটে ফেলাই দিছো, নিউমেক্টমি করছো দুইটা লাংসের। তো সেটা কি পসিবল? তখন তো পেশেন্ট বাঁচতো না। তুমি যদি দেখো যে একটা লাং ফিল্ড কালো আরেকটা নরমাল, সেটা তোমার মানে ওটা ক্লিনিক্যাল আই ডেভেলপ করলে বোঝা যায় আর কি, যে একটা লাংস কালো আর একটা লাংস নরমাল। তখন তুমি খুঁজো যে এই লাংসে কোনো প্যাথোলজি হয়েছে কিনা, বা এই লাংস কেটে ফেলাই দিছি কিনা, পূর্বে কোনো টিউমারের হিস্ট্রি ছিল কিনা, ক্যান্সারের হিস্ট্রি ছিল কিনা, সেগুলো খুঁজো। আর এক্ষেত্রে এই লাং ফিল্ডটা না দেখলে বোঝা যায়, মানে দেখলে বোঝা যায় যেমন পেরিফেরাল জোনটা কতটুকু সাদা হবে, এটা মানে যারা দেখে আসে অনেক এক্সরে দেখবা তো, দেখতে দেখতে তখন বোঝা যায়। তখন তুমি নিজে গেস করবা, এখানে কোনো ম্যাস লিশন দেখতেছো না তো, মানে এমন কোনো জায়গায় অপ্যাসিটি যে অনেক অপ্যাক হয়ে আছে এরকম কিছু দেখতেছো না। ঠিক আছে, আবার পেনিট্রেশনের আরেকটা অ্যাসেস করার ওয়ে আছে, সেটা হলো বলা হয় তোমার দ্য স্পাইনাস প্রসেসেস, হ্যাঁ, দ্য স্পাইনাস প্রসেসেস শুড বি বেয়ারলি ভিজিবল, দ্য স্পাইনাস প্রসেসেস শুড বি বেয়ারলি ভিজিবল ফ্রম ইয়োর কার্ডিয়াক শ্যাডো। মানে আমি কি বুঝাচ্ছি, তোমার যে হার্টের আউটলাইনটা, এটা হার্টের আউটলাইন, হার্টের আউটলাইন থেকেও তুমি স্পাইনাস প্রসেস মানে ভার্টিব্রাটা একটু হলেও দেখতে পারবা, বা ভার্টিব্রাল স্পাইনাস প্রসেসটা দেখতে পারবে। এখানে কি দেখতে পারতেছো? একদমই না। ঠিক আছে, এখানে আন্ডার পেনিট্রেশন। আবার এখানে দেখো পুরো ভার্টিব্রা অনেক ক্লিয়ার, সাপোজ এই দুটাতেই দেখো, এখানে তুমি ভার্টিব্রাই দেখতে পারতেছো না, এখানে তুমি ভার্টিব্রা দেখতে পারতেছো। এই এক্সরেটা মানে পেনিট্রেশন নিয়ে বইয়ে খুব কম লেখা, এই ছবিটা আসলে নেট থেকে নেওয়া। তো নেটের ছবিটা যেহেতু জুম করতে পারতেছি না বা কোয়ালিটিও এরকম না, নাহলে আমি তোমাকে জুম করে দেখাইতে পারতাম যে এখান থেকে এটাতে, যেহেতু এটা ওভার পেনিট্রেশন, এখানে স্পাইনাস প্রসেস অনেক বেশি ক্লিয়ার। ঠিক আছে, এটা এখানে বোঝানো যাচ্ছে না। তো তুমি খেয়াল করবা যে স্পাইনাস প্রসেসটা ভিজিবল কিনা, ভার্টেব্রাটা কতটুকু ভিজিবল। ঠিক আছে, আচ্ছা আমি নেক্সট আগাইতে হলে, হ্যাঁ তোমরা একটু মিউট করে রাখো, সেগমেন্ট শেষ করো তারপরে আবার প্রশ্ন করি। আচ্ছা, এক্স এর প্রোফর্মা আই থিংক সবচেয়ে ইজি। এক্স এর প্রোফর্মা হলো তোমার বেসিক অ্যালফাবেট এ বি সি ডি ই। ওকে, এটা অনেকে অনেক ভাবে বলে, অনেকে জি এইচ আই জে, অনেকের এরকমও আছে যে জেড পর্যন্ত প্যাথোলজি বলা যায়। ঠিক আছে, বা আমি জাস্ট এ থেকে ই পর্যন্ত বলি। এ ইজ ইয়োর এয়ারওয়ে। ঠিক আছে, এয়ারওয়েতে কি দেখবা, যেটা আমি তোমাদের শিখাইছি, ট্রাকিয়া আর ব্রঙ্কাস গুলো দেখবা। ঠিক আছে, রাইট লেফট মেইন স্টেম ব্রঙ্কাই অ্যান্ডিওর ইন্টারমিডিয়েট ব্রঙ্কাস, এতটুকু দেখাই হলো তোমার এয়ারওয়ে। বি দিয়ে হলো ব্রিদিং, ব্রিদিং দিয়ে আমি বুঝাচ্ছি বেসিক্যালি লাং ফিলটা দেখ, লাঙ্গে কোনো লিজেন আছে কিনা, এবং লুক এট দ্য ফোর সিলোয়েটস, সিলোয়েটস আমি যাবো। ঠিক আছে, আচ্ছা ব্রিদিং এ তুমি কি দেখবা, দুইটা লাং ফিল কম্পেয়ার করবা যে ইউনিফর্ম ইন সাইজ কিনা। ঠিক আছে, যে তোমার রাইট লাং ফিল মানে রাইটটা যতটুকু বড় লেফটটাও ততটুকু বড় কিনা। ঠিক আছে, এটা দেখবা। তারপরে তুমি লাংয়ের এজ দেখবা, আর সিলোয়েট, সিলোয়েটসটা খুব ইম্পর্টেন্ট, সিলোয়েটস আমি যাচ্ছি। সি ফর ইউর সার্কুলেশন, সার্কুলেশন সি ডি আর ই, এই তিনটা জিনিস আমি যেহেতু নেক্সট ক্লাসে দেখাবো, আমি এগুলো নিয়ে খুব একটা আলোচনা করি নাই। ঠিক আছে, তো আমি একটু বলে নিই। সিটা হলো তোমার কার্ডিয়াক সাইজ, হার্টের সাইজ ঠিক আছে কিনা, এটা নেক্সট ক্লাসে পাবা। গ্রেট ভেসেলস, পার্নো ভেসেলস, আউটার নেক্সট ক্লাস, মিডিয়াস্টেম নেক্সট ক্লাস। ডি ফর ডিসেবিলিটি,
এটা একটা পেশেন্টের সাপোজ ট্রমার হিস্ট্রি আছে, তুমি তখন দেখতে চাও যে চেস্ট ফ্র্যাকচার আছে কিনা, বা কোনো রিব ফ্র্যাকচার আছে কিনা, বা কোনো ক্ল্যাভিকল ফ্র্যাকচার আছে কিনা, ঠিক আছে? তখন তুমি ডিতে যাবা বা ডিসেবিলিটিতে যাবা, ঠিক আছে? ডিসেবিলিটি ইজ ইওর বোনস, ইউ আর লুকিং ফর দ্য ফ্র্যাকচারস। ই ফর এভরিথিং এলস, বাকি যা আছে, যে ডায়াফ্রাম দেখা, লাংসে মানে মানে অ্যাবডোমেনের প্যাথোলজি চলে আসে একটা, আরো সার্জিক্যাল এমফিসিমা এগুলো কিন্তু প্যাথোলজি আছে। সিডিই আমি নেক্সটে যেহেতু বলবো, এগুলো আমি বেশি এখন ডিসকাস করতেছি না, আমি এয়ারওয়েতে থাকি। আচ্ছা, এয়ারওয়েতে দুইটা জিনিস দেখবা, একটা তোমার ট্রাকিয়াল ডিভিয়েশন, যে ট্রাকিয়াটা সেন্টারে আছে কিনা, আরেকটা হলো যে তোমার ব্রঙ্কাস গুলো, যেগুলো আমি একবার অ্যানাটমিটা বলে ফেলছি, এখানে আর বলতেছি না। আরেকটা হলো ট্রাকিয়া যে বাইফার্কেট করে, এই বাইফার্কেশনের জায়গাটাকে আমরা বলি ক্যারিনা, রাইট? দিস ইজ ইওর ক্যারিনা। ক্যারিনাতে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, ক্যারিনাতে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, এটাকে বলা হয় ক্যারিনাল অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এ ফর এয়ারওয়ে, এয়ারওয়েতে তুমি দুইটা জিনিস দেখবা, একটা হলো ট্রাকিয়া, ট্রাকিয়া কোনো দিকে শিফট হয়েছে কিনা, আর একটা জিনিস তুমি দেখবা ক্যারিনা বা ক্যারিনাল অ্যাঙ্গেল। এই ক্যারিনাল অ্যাঙ্গেলটা নরমাল বলা হয় 40 to 100। এটা যদি দেখো কোনো কারণে 40 to 100 ক্রস করে গেছে, দ্যাট মিন্স তোমাকে ভাবতে হবে এখানে কোনো প্যাথোলজি আছে। কি কি প্যাথোলজি হইতে পারে? সাপোজ এই যে এই দুইটা জায়গা, এই জায়গা আর এই জায়গাতে তোমার হাইলাম, তাই না? আমরা জানি হাইলামের অনেকগুলো কন্টেন্ট আছে, তার মধ্যে একটা কন্টেন্ট হলো হাইলার লিম্ফ নোডস। হাইলার লিম্ফ নোডস হলো এমনি ছোট ছোট জিনিস, হাইলার লিম্ফ নোড হলো ছোট ছোট জিনিস। এখন কোন কারণে হাইলার লিম্ফ নোড বড় হতে পারে, হাইলার লিম্ফ নোড যদি বড় হয় সেটাকে আমরা বলি হাইলার লিম্ফ অ্যাডিনোপ্যাথি, ঠিক আছে? এতটুকু একটা লিম্ফ নোড বড় হয়ে এতটুকু হয়ে গেল, এতটুকু একটা লিম্ফ নোড বড় হয়ে এতটুকু হয়ে গেল, ঠিক আছে? এগুলোকে আমরা বলি লিম্ফ অ্যাডিনোপ্যাথি। তো হাইলার লিম্ফ অ্যাডিনোপ্যাথি যদি হয়, এরা তোমার এই যে রাইট মেইন স্টেম ব্রঙ্কাস আর লেফট মেইন স্টেম ব্রঙ্কাস ধরে এরকম ছিল, এত নিচের থেকে একটা প্রেসার দিবে, বড় হচ্ছে যেহেতু, এই জিনিসটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? তোমার যে জিনিসটা সাপোজ এরকম ছিল, সেটা নিচের প্রেসারের জন্য এরকম সাইডে চলে যাবে। তোমার এই যে অ্যাঙ্গেলটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেল ধরো মোর দ্যান 100, তো দিস ইজ প্যাথোলজিক্যাল, তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? ট্রাকিয়া দেখবো আর আমরা ক্যারিনাল অ্যাঙ্গেল দেখবো, দুইটা নিয়ে নেক্সট আবার আলোচনা আছে, শুনো তোমরা। আচ্ছা, তারপর হলো ব্রিদিং। ব্রিদিংটা আমি বলছিলাম, ব্রিদিং হলো লাংসটাকে ভাগ করে ফেলা, যে জোন ওয়াইজ আমি বলছিলাম যে আপার জোন হইলো আপ টু সেকেন্ড রিব, সেকেন্ড টু ফোর্থ রিব হলো মিড জোন, মোর দ্যান ফোর্থ রিব ইজ ইওর লোয়ার জোন। তুমি জোন বাই জোন তুমি লাংটা কম্পেয়ার করবা, ঠিক আছে? যে এই আচ্ছা, তুমি জোন বাই জোন লাংসটা কম্পেয়ার করবা, যে রাইটে আপার জোনের সাথে লেফটে আপার জোন, রাইটে মিড জোনের সাথে লেফটে মিড জোন, রাইটে লোয়ার জোনের সাথে লেফটে মিড জোন, ঠিক আছে? এভাবে জোন বাই জোন কম্পেয়ার করবা। দেন দেখবা লাংসটা ইউনিফর্মলি এনলার্জ কিনা। ইউনিফর্মলি এনলার্জ মানে তোমার রাইট লাং যতটুক বড় হইছে, লেফট লাংও ততটুক এনলার্জ হইছে কিনা। যদি এনলার্জ না হয়, তোমাকে প্যাথোলজি চিন্তা করতে হবে। এগুলো যখন প্যাথোলজি দেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং লাংসের এজটা দেখতে হয় আমাদের। লাংসের এজ হলো এই পাশগুলো। লাংসের এজের প্যাথোলজি আসলে কার্ডিয়াকে যায় পাবা। আর হলো অ্যাঙ্গেলস গুলা, এই যে এইটা হলো তোমার ডায়াফ্রাম আর কোস্টাল সারফেসের যে অ্যাঙ্গেল, এটাকে আমরা বলি কোস্টোফ্রেনিক। হার্ট আর ডায়াফ্রামের যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা বলি কার্ডিওফ্রেনিক, ঠিক আছে? তাহলে কার্ডিওফ্রেনিক, কোস্টোফ্রেনিক। তাহলে এ ফর এয়ারওয়ে, এয়ারওয়েতে আমরা ট্রাকিয়া দেখবো নরমালি আছে কিনা, দেন ক্যারিনাল অ্যাঙ্গেল দেখবো। বি ফর ব্রিদিং, ব্রিদিং এ আমরা ব্রিদিং এ আমরা কি কি দেখবো? প্রথমে দেখবা লাংস দুইটা ইউনিফর্মলি এনলার্জ কিনা। লাংসের জোন বাই জোন কম্পেয়ারটা করবা। লাংসের পেরিফেরাল জোনে দেখবা, পেরিফেরাল জোনে কি প্যাথোলজি, এটা আসলে তোমাদের একটু পরে আমি দেখাবো, নাইলে এটা বুঝবা না। হ্যাঁ, কার্লি লাইন পাওয়া যায়। আর লাস্টে হইলো আমরা বলছি যে অ্যাঙ্গেল গুলো, কোস্টোফ্রেনিক, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ অল অ্যাবাউট ব্রিদিং। আচ্ছা, ফর সিলুয়েটস। সিলুয়েট শব্দটার অর্থ বলা হয় যে আউটলাইন অফ এন অবজেক্ট, ঠিক আছে? আউটলাইন অফ এন অবজেক্ট, এটাকে বলা হয় সিলুয়েট। তো হার্টের আউটলাইনকে আমরা বলবো কার্ডিয়াক সিলুয়েট, আর ডায়াফ্রামের আউটলাইনকে আমরা বলবো ডায়াফ্রাগম্যাটিক সিলুয়েট, ঠিক আছে? নর্মাল এক্সরেতে এই চারটা সিলুয়েট একদম ক্লিয়ারলি তুমি বুঝবা, ঠিক আছে? আমি এই জিনিসটা কেটে দিই। তুমি এখানে দেখো, তুমি যদি পুরো ডায়াফ্রাম ওয়াইজ একটা দাগ দিতে চাও, তুমি পুরো পারতেছো। হার্টের রাইট বর্ডার ওয়াইজ একটা দাগ দিতে চাও, তুমি পারতেছো। হার্টের লেফট বর্ডার ওয়াইজ একটা দাগ দিতে চাও, তুমি পারতেছো।
লেফট হেমি ডায়াফ্রাম ওয়াইজ একটা দাগ দিয়েছো, তুমি পারতেছো। কোনো কারণে তুমি যদি দেখো যে এখানে বর্ডার বা আউটলাইন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তখন তোমাকে বুঝতে হবে এই আউটলাইনের মাঝখানে কিছু একটা চলে আসছে, ঠিক আছে? সাপোজ আমি একটু গ্রস আইডিয়া দিই। সাপোজ তুমি দেখতেছো যে তোমার ডায়াফ্রামটা বুঝতেছো না, যে কোনো কারণে তুমি রাইট হেমি ডায়াফ্রামটা বুঝতেছো না। এখন রাইট হেমি ডায়াফ্রামের উপরেই কে থাকে? রাইট হেমি ডায়াফ্রামের উপরেই থাকে রাইট লোয়ার লোব, ঠিক আছে? তো কোনো কারণে রাইট লোয়ার লোবটা যদি কলাপস করে, কলাপস বলতে আমি কি বুঝাই? সাপোজ দিস ইজ ইওর, আচ্ছা আমরা মনে হয় আমরা আগের স্লাইডে চলে যাই, তাহলে ভালো হবে। ওকে, এখন কলাপস বলতে আমি কি বুঝাই দেখো, লাংসের ভাস্কুলেচার কিন্তু ইউনিক এই কারণে, কারণ লাইক তোমার লোয়ার লোবকে সাপ্লাই দিচ্ছে যে লোয়ার রাইট লোয়ার লোব ব্রঙ্কাস, রাইট? কোনো কারণে এই জায়গাটা ব্লক হয়ে গেল, ঠিক আছে? কোনো একটা টিউমার হইলো বা তোমার অনেক বেশি মিউকাস সিক্রেশন হয়ে ব্লক হয়ে গেল, অথবা কোনো প্যাথোলজিতে ব্লক হয়ে গেল, তাহলে তোমার যে রাইট লোয়ার লোব, যেটা রাইট লোয়ার লোব, এটা তো তখন আর তোমার বাতাস পাচ্ছে না, ঠিক আছে? এয়ার এন্টার করতেছে না। আর একটা বেলুন থেকে তুমি যদি বাতাসটা বের করে দাও, বেলুনটা তো চুপসায় যায়, আর তখন রাইট লোয়ার লোব চুপসায় যায়, এরকম হয়ে যায়। সে যখন চুপসায় পড়ে যায়, সে হলো ডায়াফ্রামের উপরে পড়ে যায়। ডায়াফ্রামের উপরে পড়ে গেলে তখন ডায়াফ্রামের যে আউটলাইন সেটা বোঝা যায় না, বা ডায়াফ্রামের যে সিলুয়েট সেটা লস হয়, ঠিক আছে? ওকে, তো তখন ডায়াফ্রামের যে সিলুয়েট সেটা লস হয়। তুমি যদি দেখো যে রাইট হেমি ডায়াফ্রামের বর্ডারটা বা সিলুয়েটটা তুমি পাইতেছো না, তখন তোমাকে চিন্তা করতে হবে আইদার এখানে কোনো লোব কলাপস করছে কিনা, ঠিক আছে? আচ্ছা, যদি রাইট হার্ট বর্ডারের সিলুয়েটটা না পাও, রাইট হার্ট বর্ডারের সাথে সবচেয়ে কাছাকাছি থাকে হলো রাইট মিডল লোব। রাইট মিডল লোব যখন কলাপস করে তখন এটার উপর কলাপস করে, ঠিক আছে? তখন এই জায়গাটা দেখবা হেজি হয়ে যায়, মানে অপেক হয়ে যায়, সাদা হয়ে যায়, এবং তুমি বর্ডারটা ক্লিয়ারলি বুঝবা না, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা নেক্সট আবার আলোচনা করব, আমি একটু গ্রস আইডিয়া দিচ্ছি আর কি। তো এবং লেফট হেমি ডায়াফ্রাম যদি কলাপস করে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে লেফট লোয়ার লোবের প্যাথোলজি, অথবা লিঙ্গুয়া যেটা আছে, লিঙ্গুয়ার কোনো প্যাথোলজি। আর যদি এখানে লেফটে কার্ডিয়াক সিলুয়েটটা যদি লস হয়, তখন তোমাকে চিন্তা করতে হবে লেফট আপার লোবের কোনো প্যাথোলজি, ঠিক আছে? এগুলো হলো সিলুয়েট, দ্যাটস ওয়াই দে আর ইম্পর্টেন্ট। কারণ সিলুয়েট লস হলে তোমাকে চিন্তা করতে হবে কিছু একটা এর মাঝখানে এসে বসে গেছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এতক্ষণ যেগুলো বললাম সেগুলো এখানে লেখা। রাইট হার্ট বর্ডারের সাথে হলো তোমার মিডল লোবের সম্পর্ক, লেফট হার্টের সাথে লিঙ্গুলার সম্পর্ক, ঠিক আছে? রাইট হেমি ডায়াফ্রামের সাথে হলো তোমার, আচ্ছা রাইট হেমি বলে নাই, এটা রাইট ইনফিরিয়র লোবের সম্পর্ক বা রাইট লোয়ার লোবের সম্পর্ক, লেফট হেমি ডায়াফ্রামের সাথে লোয়ার লোবের সম্পর্ক, ঠিক আছে? এগুলো আমি অলরেডি বলে ফেলছি, এটাতে আমি ক্রস করলাম। আচ্ছা, এখন হলো ট্রাকিয়াল ডিভিয়েশন, ঠিক আছে? ট্রাকিয়া কোথায় থাকবে সেটা তোমাকে বুঝতে হবে। এই একইভাবে একটা পেশেন্টের যদি তুমি দেখো যে ক্ল্যাভিকল, হ্যাঁ, ক্ল্যাভিকলের যে তোমার সরি এতটুকু পর্যন্ত আসছে, হ্যাঁ, ক্ল্যাভিকল দুইটার মাঝ বরাবর কিন্তু দেখো ভার্টেব্রাটা ঠিকই আছে, তাই না? তো কিন্তু ট্রাকিয়াটা, দিস ইজ দ্য ট্রাকিয়ার ভিতর তো বাতাস, ঠিক আছে? তো বাতাসের জন্য এক্সরে বিমটা, বাতাসের তো কোনো আসলে ম্যাস নাই, বা বাতাস সলিড স্ট্রাকচারও না, তো এক্সরে বিমটা বাতাসকে ক্রস করে যেতে পারে। যদি ক্রস করে যায় তো তুমি এই যে মানে পাস করতে পারে বা পেনিট্রেট করতে পারে, তুমি একটা কালো জিনিস দেখবা, ঠিক আছে? সেটাকে বলা হয় রেডিও লুসেন্সি। ওকে, তো রেডিও লুসেন্সি দেখতেছো, তো রেডিও লুসেন্সি তুমি যেহেতু দেখতেছো, দিস ইজ দ্য ট্রাকিয়া, ট্রাকিয়া কিন্তু এই ক্ষেত্রে রাইটে শিফটেড, ঠিক আছে? এন্ড ট্রাকিয়া শিফট যদি দেখো যে ট্রাকিয়া সেন্টারে নাই, ট্রাকিয়া শিফট হইছে, তাহলে তোমাকে দুইটা প্রশ্ন করতে হবে, ইজ দ্য ট্রাকিয়া বিং পুলড অর ইজ দ্য ট্রাকিয়া বিং পুশড? পুশ আর পুল দুইটা জিনিস মানে কি? মানে এই লাংসে এমন কিছু আছে কিনা যেটা ট্রাকিয়াকে নিজের দিকে টানতেছে, অথবা এই লাংসে এমন কিছু আছে কিনা যেটা ট্রাকিয়াকে এই পাশ থেকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? তো পুশ এন্ড পুল ফ্যাক্টর এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে পুশ এন্ড পুল ফ্যাক্টর কি কি হইতে পারে? তো আমরা সবার আগে যদি বলি যে পুশ ফ্যাক্টর, ট্রাকিয়াকে ধাক্কা দিচ্ছে কেউ,
এমন হইতে পারে যে পেশেন্ট একটা ট্রমা, হ্যাঁ, ট্রমার কারণে এখানে প্লুরাল ক্যাভিটির নিচে অনেক ব্লাড জমে গেছে, এরকম হইতে পারে। ঠিক আছে, ব্লাড জমলে আমরা সেটাকে বলি হিমোথোরাক্স। এই হিমোথোরাক্স ট্রাকিয়াকে এই সাইডে শিফট করবে বা পুশ করবে। অথবা এখানে এয়ার এন্ট্রি করছে, যেটা আমরা প্রথমে দেখছিলাম নিউমোথোরাক্স। এই নিউমোথোরাক্স হলে ট্রাকিয়া এদিকে পুশ করবে। অথবা এখানে ম্যাসিভ প্লুরাল ইফিউশন, পুরো এই জায়গাটা পানি দিয়ে ভরে গেছে, হ্যাঁ, এই ফ্লুইড দিয়ে ভরে গেছে, ম্যাসিভ প্লুরাল ইফিউশন, সেটাও ট্রাকিয়াকে শিফট করাবে। ঠিক আছে, দিজ আর অল ইয়োর পুশ ফ্যাক্টরস। ঠিক আছে, পুশ ফ্যাক্টরস। এখন আসো পুল ফ্যাক্টর। আচ্ছা, এখানে কনসোলিডেশন যদি থাকে, যেখানে ম্যাসিভ কনসোলিডেশন, সেটাও এটাকে পুশ করতে পারে। আচ্ছা, এখন আসো ট্রাকিয়া পুশ ফ্যাক্টর গেল যে কেউ ট্রাকিয়াকে ধাক্কা দিচ্ছিল। এখন আসো ট্রাকিয়াল পুল ফ্যাক্টর, মানে এই লাংসের কোনো প্যাথোলজি ট্রাকিয়াকে নিজের দিকে টানতেছে কি, কি টানতে পারে। এখন তোমরা জানো যে প্লুরাল ক্যাভিটিতে যদি লাংস, মানে প্লুরাল ক্যাভিটিতে অলওয়েজ একটা নেগেটিভ প্রেসার মেইনটেইন হয়। এখন এই জায়গায় যদি লাংস না থাকে, তাহলে এখানে নেগেটিভ প্রেসারটা অনেক বেড়ে যায়, কারণ সামথিং হ্যাজ টু ফিল দ্য ভয়েড। এই যে লাংস নাই বা লাংস কোনো কারণে ছোট হয়ে গেছে, এই যে ভয়েডটা, এটা তোমার পূরণ করবে কে, তখন একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়। এই নেগেটিভ প্রেসারটা ট্রাকিয়াকে নিজের দিকে টানে। এই পাশে লাংস না থাকতে পারে, লাংস না থাকার কারণ হইলো তুমি সার্জারি করে লাংস ফালাই দিচ্ছ। ঠিক আছে, পুরো লাংস ফালাই দিলে এটাকে বলা হয় নিউমেক্টমি। লাংসে একটা পোর্শন ফালাইলে এটাকে বলা হয় লোবেক্টমি। লোবেক্টমি, নিউমেক্টমি আর কজ অফ পুল ফ্যাক্টর। আরো কি হইতে পারে? আরো হইতে পারে যেখানে লাংসটা কলাপস করে গেছে। ঠিক আছে, লাংসটা কলাপস করে গেছে, লাংস কলাপস করার কারণে, যে লাংসটা কলাপস করে গেছে, লাংস কলাপস করলে এখানে একটা বিরাট জায়গা খালি হয়ে যায়। তো জায়গা খালি হয়ে গেলে এখানে একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়, ট্রাকিয়া নিজের দিকে পুশ করে। অথবা এখানে ফাইব্রোসিস হইছে। ঠিক আছে, ফাইব্রোসিস হইলে লাংসটা চুপসাই গেছে, যার কারণে এখানে একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়েছে, ট্রাকিয়া নিজের দিকে টান পড়ছে। এখন তাহলে এখানে প্যাথোলজি কি? এখানে প্যাথোলজি মোস্ট বলা যায় এটা একটা রাইট মিডল লোব কলাপস। ঠিক আছে, আচ্ছা, এগুলোতে আমরা পরে আরো যাব। এটা ধরো এই জায়গাটা দেখো একটু হেজিনেস, এবং তুমি এখানে কিন্তু হার্টের যে রাইট বর্ডার সেটা তুমি বলতে পারতেছো না। আমরা যদি বলছি হার্টের রাইট বর্ডার যদি বলতে না পারো, তোমাকে বুঝতে হবে মিডল লোব কলাপস। তো এখানে রাইট মিডল লোব কলাপস। ঠিক আছে, যেটা ট্রাকিয়াকে নিজের দিকে টানতেছে। সো অলওয়েজ রিমেম্বার দ্য পুশ এন্ড দ্য পুল ফ্যাক্টর। তোমাকে চিন্তা করতে হবে, ইজ সামথিং পুশিং দ্য ট্রাকিয়া অর ইজ সামথিং পুলিং দ্য ট্রাকিয়া। আচ্ছা, এটা হলো ক্যারিনাল অ্যাঙ্গেল। এটা আমি তোমাদের বলে ফেলছি যে নরমাল হলো 40 থেকে 100। কোনো কারণে যদি বড় হয় তোমাকে চিন্তা করতে হবে যে ক্যারিনার নিচে সাব ক্যারিনাল ম্যাস, মানে ক্যারিনার নিচে কোনো ম্যাস বা টিউমার আছে কিনা। ইট মে বি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ইট মে বি হাইড্রোহাইড, একটু টাফ। আচ্ছা, বাদ দাও এটা। লেফট এট্রিয়াম যদি এনলার্জ করে, লেফট এট্রিয়ামও ক্যারিনাকে সরাইতে পারে। পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডিয়ামের ভিতরে যদি তোমার ব্লাড জমে বা টিবির কারণে কোনো ইফিউশন হয়, সেক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, তো ক্যারিনাল অ্যাঙ্গেলটাও মেজার করতে হবে আমাদের। ঠিক আছে, যে দিস ইজ আ ফিচার অফ ইনক্রিজ ক্যারিনাল অ্যাঙ্গেল। এই যে ট্রাকিয়া ভাগ হয়েছে, ভাগ হওয়ার পরে দিস ইজ দ্য অ্যাঙ্গেল। এটা একটু মেজার করতে হয়, এটা রেডিওলজিস্টরা করে আর কি ইউজুয়ালি, বা তুমি যদি সাসপেক্ট করো ওরা করেই তোমাকে পাঠায়, রিপোর্টের সাথেই পাঠায় দেয়। আচ্ছা, আজকে মনে হয় আমরা এতটুকু থাকবো। কালকে থেকে আমরা প্যাথোলজিতে যাব। ঠিক আছে, কালকে যাব না, নেক্সট উইকে। ঠিক আছে, আমি 3 উইকে নেওয়ার চেষ্টা করব। আজকে একটা ক্লাস গেল, আরো 2টা ক্লাস নিব। ঠিক আছে, আরো 2টা ক্লাসে আমরা মেইনলি প্যাথোলজি নিয়ে আলোচনা করব। আজকে হলো পুরোটাই বেসিক ছিল। এখন মানে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বা না বুঝা থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। আজকের পড়ার টপিকটুকু আজকেরটুকু শেষ।